শুধু দর্শক শ্রোতা দূরে কাছে পৃথিবীর যে যেখানে বাংলা ভাষায় ছড়িয়ে আছেন, nrbnews24.com এর আয়োজনে ধারাবাহিক অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা কুশলী আছেন। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় সপ্তাহের 3 দিন, শনি, সোম এবং বুধ। আপনারা সেটা জানেন এবং আমাদের সাথে সবসময় থাকেন। আজকে প্রত্যাশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। আজকে আমাদের মধ্যে একটু ভিন্ন ধারার অতিথিরা রয়েছেন। আমরা দেয়ান পরিবারকে নিয়ে এসেছি, যে পরিবারে এক সমৃদ্ধ সংস্কৃতি চর্চা রয়েছে। এই পরিবারের সদস্য 3 এবং তারা স্ব জায়গায় এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা তাদের নিয়ে এসেছি। এর মধ্যে দেয়ান মামুন, যিনি একজন মুক্তিযোদ্ধার সবচেয়ে বড় পরিচয়, যিনি আমাদের লাল সবুজ পতাকা হাতে তুলে দেওয়ার জন্য সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, জনাব দেয়ান মামুন। এবং তার আরো অনেক অনেক পরিচয় আছে, সেই পরিচয়গুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো, তার মুখ থেকে শুনবো, আমি কিছু বলবো, এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এর পরে আছেন আমাদের সুপ্রিয় ভাবি, জনাব দেয়ান মামুনের ঘরণী, যিনি একজন সুপরিচিত পরিবারের মেয়ে। সংস্কৃতি প্রবাহমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারায় তিনি লালিত পালিত বড় হয়েছেন এবং তিনি একজন রেয়াজ করা রবীন্দ্র সঙ্গীত শিল্পী। এক সময় দেশের বাইরে ছিলেন, আমি যেখানে আছি সেই দেশটাতেই তিনি আমাদের মাতিয়ে রেখেছিলেন তার রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এরপরে রয়েছে তাদের এই আত্মজ, তাদেরই সুসন্তান, যাকে খুব ছোটটি আমি দেখেছি, আজকে অনেক বড় হয়েছে সে বাংলাদেশের প্রথম যে বিট বক্স শুরু হলো তখন থেকে সে জড়িয়ে আছে এবং সে তার একজন কো-ফাউন্ডার, মুক্তাদির দেওয়ান শান্ত। আমরা তার কাছে তার সাফল্য গাথা, তার প্রবাসের কিছু স্মৃতিকথা এবং বর্তমান এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা, এই নিয়ে আমরা অনেক আজকে আমাদের বিষয়টা হবে একেবারে একটা পরিবারের সাথে জম্পেশারটা, যে পরিবারটা সংস্কৃতির দিঘিতে অবগাহন করছে দীর্ঘদিন থেকে এবং অনেকটা সময় করতেই থাকবে। তারা সেই জীবন যতদিন আছে তারা এর মধ্যেই থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে প্রথম চলে যাই দেয়ান মামুনের কাছে। জনাব দেয়ান মামুন, আপনি তো এক সময় আপনার শিক্ষা জীবন শেষ করে, আপনি তো ফাইন আর্টসের ছাত্র ছিলেন, সেখানে শেষ করে আপনি জীবিকার তাগিদে চলে এলেন মরু চাতালে এবং সাথে নিয়ে আসলেন আপনার সুগৃহিণী পাশের মানুষটাকে, যিনি আরেক সংস্কৃতির এক লক্ষ্মী, যার কাছে সরস্বতীর ভান্ডার ছিল। তো আপনারা মাতিয়ে দিলেন এক সময় সৌদি আরব, আমাদের সমৃদ্ধ করলেন। আপনি শুধুমাত্র এখানে শ্রম বিনিয়োগ করতে আসেননি, আপনি এখানে বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য সবটাই আপনি করেছেন। তো সেই অতীত আপনি তো তারপরে চলে গেলেন, আপনার সেই কিছু অতীত চারণ আমরা প্রথম শুনবো। শোনার পরে আমরা ভাবির কাছে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত শুনবো। এরপরে আমরা ফিরে যাব আমাদের শান্তর কাছে। শান্ত এখন খুব শান্ত হয়ে বসে আছে। ওর হাসিটা ছোটবেলা খুব ভালো ছিল, একটা দুষ্ট প্রকৃতির হাসি, এখনো সেই খুব মিষ্টি হাসিটা আছে। এই দুষ্ট হাসিটা এখন মিষ্টি হাসিতে রূপান্তরিত হয়েছে। জনাব দেয়ান মামুন, আমি আপনাকে শুরু করতে চাই মরু চাতাল থেকেই। মানুষ ঢাকা থেকে মরু চাতালে আসে, ঢাকা থেকে শুরু করি, আর আপনাকে মরু চাতাল থেকে শুরু করব, আমি ঢাকাতে ফিরিয়ে নেব। তো আপনি শুরু করুন প্লিজ। একটু স্মৃতির কথা দিয়ে আমরা শুরু করি, চাতালটা একটু ভিজিয়ে নেই, একটু নরম করে নেই, তারপর আমরা বাকি কথায় যাব। জনাব দেয়ান মামুন। السلام عليكم ورحمة الله وبركاته. صباح الخير. ممكن كله شيء كويس الحمد لله. ما كل الفكر لله. আমি মরু চাতাল থেকে আরবিটা শুরু করলাম, আরবিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ চঞ্চল ভাই, আমার সতীর্থ, ছোট ভাই, বন্ধু। আমরা একসাথে সাহিত্য করেছি, একসাথে আড্ডা দিয়েছি, একসাথে অনেক রাত কাটিয়েছি। আসলে
আমি যদি মানে বেশি বলতে যাই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়বো। আমি হয়তো একটু আবেগী। আমরা রিয়াদে চলে যাওয়ার কারণটা ছিল, আমি যদি সত্যি কথাটা বলি, সেটা হচ্ছে তদানীন্তন পাকিস্তানে আমি কিছু চলচ্চিত্র অভিনয় করেছিলাম। সেই সুবাদে তখনকার, এখন অনেকে হয়তো চেনে না, জানে না, নায়করা রাজ্জাক, টেলি সামাদ, আশিস কুমার লৌহ, আনিস, দিলীপ ভট্টাচার্য, এদের সাথে আমার একটা বেশ সখ্যতা ছিল, যদিও আমাদের বয়সের বেশ তারতম্য ছিল। আমি নাটক করতাম, এবং সবচেয়ে বড় কথা, আনোয়ার হোসেন এবং আনোয়ারাকে নিয়ে আমরা চট্টগ্রামে মোর দেন ৫১ না ৫২ বার সিরাজদৌল্লা নাটকের শো করেছিলাম। সেই সুবাদে চলচ্চিত্র আমার একটা যাওয়া আসা ছিল, এবং পাকিস্তান টাইমে আমি চলচ্চিত্রে অভিনয় করেছি। আমির সওদাগর, বেলুড় সুন্দরী, তিন কন্যা, সৈত্রী তুমি। তো আমার মনের বাসনা ছিল আমি একটা ছবি করব। সেই ছবি সুবাদেই চারুকলা কলেজ এবং ইউনিভার্সিটি পড়তে পড়তে আমার দিনের বেলা আমি কলেজ করতাম, ইউনিভার্সিটি করতাম, রাত্রের বেলা মুসলিম হলে নাটক করতাম। আমার জীবনটা ছিল এই দুটো জায়গায়। দিন হচ্ছে লেখাপড়া, রাত হচ্ছে নাটক। আর কোনো নেশা পেশা আমার কিছুই ছিল না। তো সেই হিসাবে আমি কিছু টাকা রোজগার করবার জন্য কিন্তু সৌদি আরবে যাওয়া। সে টাকাও কোনোদিন রোজগার হলো না, সেই ছবিটাও হলো না। তবে একটা বয়স পেরিয়ে গেল, কৈশোর পেরিয়ে গেল, যৌবন পেরিয়ে গেল, চঞ্চল ভাইদের মতন কিছু লোকজন পেলাম। তাতে হয়তো ভীষণ তৃষ্ণায় কিছু জল যেমন ভালো লাগে, নুন দিয়ে, মরিচ দিয়ে, ক্ষীরা কিংবা কোনো ফল খেলে যেমন ভালো লাগে, চঞ্চল ভাইদেরই তেমনি আমি কাউকে ক্ষীরা হিসাবে পেয়েছি, কাউকে ফল হিসাবে পেয়েছি, কাউকে ছাতা হিসাবে পেয়েছি। এদেরকে আমি যেভাবে পেয়েছি, মানে কি বলবো আমি, মানে অসম্ভব অসম্ভব ধরনের আহ, মামুন ভাই বোধহয় ফ্রিজ হয়ে গেল, স্টাক হয়ে গেল। আমি বুঝতে পারলাম না এটা কোথায় নেট নেট এখন এখন প্রবলেম। শোনা যাচ্ছে আপনাকে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নেটের এবার সমস্যা ছিল, আপনি স্টাক হয়ে গেছেন। আচ্ছা। এখন শোনা যাচ্ছে আপনাকে। আর ওই যে একটা লিঙ্ক পাঠিয়েছি, এটা শেয়ার করে দেন, আপনার বন্ধুরা দেখতে পারবে। আপনার আমি ইয়ে আচ্ছা, পাঠিয়েছি এখন এখন মেসেঞ্জারে, মনে এখন শান্তকে মনে আমি পাঠিয়েছি। আছি, তাই না? এখন হয়তো আমি আছি। হ্যাঁ, এখন আছেন, এখন শোনা যাচ্ছে। আপনি কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা। তো প্রথম মরুদেশে যাওয়ার পরে শূন্যতা প্রচুর ছিল, মনে কষ্ট প্রচুর ছিল, কিন্তু তারপরও নেশাখোর যেমন রাতের আধারে তার নেশার দ্রব্যটা বের করে, তেমনি আমারও যে লেখালেখি, নাটক, কালচার। আমি সৌদি আরব থেকে এসে বিয়ে করে আমার সহধর্মিণী কাকুলিকে নিয়ে আবার রিয়াদে চলে যাই। তাতে হয়তো তাতে আহ, আমি বলবো, আমি এটাও বলবো সত্যি কথাটা, যেটা বললেই না বললেই নয়, কাকলি কিন্তু আমাকে সংস্কৃতি অঙ্গনে আরেকটু অগ্রসর করে দিয়েছে। ওর রবীন্দ্র সঙ্গীতের যে চর্চা, আপাতত শরীর অসুস্থ, সেরকম চর্চা নেই, চর্চা করতে পারে না। চট্টগ্রামের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র আর্টিস্ট কাকলি। কাকলি রায় হিসেবে সকলেই চেনে, যারা আমাদের মতন প্রবীণ তারা সকলেই চিনবে। ও যাওয়াতে আমার মনে হয় যে PILL বললে, ডবল এল দিলে যে শব্দটা হয়, আমি আমার সাংস্কৃতিক কর্মের সঙ্গে কাকলির গানটাকে সংযুক্ত করাতে আমাদের ব্যাপ্তিটা আরো বেড়ে যায়। তাতে এ, এই চর্চাটা আরো বেড়ে যায়। আর ওখানে বসেই চঞ্চল ভাইরা রাইটার্স ফোরাম করতো, আমি প্রভা করতাম। তারপরে এই ধরনের ওখানকার পত্রিকা ছিল, সৌদি গ্যাজেটের একটা পাতা বেরোতো বাংলায়। আমরা সেই সন্ধ্যা হলেই আমাদের, আমি এভাবে বলবো যে বৃহস্পতিবার বুধবার হলেই আমাদের মনটা যেন নেচে উঠতো যে আমরা বৃহস্পতিবার রাতটা কোথায় কাটাবো, কোন বাসায় কাটাবো, কিভাবে কাটাবো,
আমরা কি নিয়ে আলাপ করব, আমরা গল্প কে পড়বে, কবিতা কে আবৃত্তি করবে। আমাদের একটা সময় ছিল অন্যরকম। সেই সময়টা আমি আসলে খুব মিস করি। আমি বলি না, আমার ছেলে জন্ম চট্টগ্রামে হলেও সে born and brought up সৌদি আরবেই। ও এখনো প্রায় বলে, "পাপা সৌদি আরবের ওই জিনিসটা, পাপা সৌদি আরবের ওই জিনিসটা।" আমি তো মিস করি, আমার ছেলে আমার ওয়াইফ সেটা মিস করে। এবং সেই সেই আমরা সেই আমরা মামুন ভাই, ওই আসলে ছোটবেলাকে মিস করি। বাচ্চারা বোঝে ওই শোরমা, যেটা শোরমা, ওটা খুব 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 পছন্দ করে। হ্যাঁ, তো আমার ছেলে যখন ঢাকা চলে গেল, সৌরভকে তো আপনি ভালো করে চেনেন, সৌরভ ঢাকা চলে গেল, হ্যাঁ, ঢাকা থেকে অর্ডার আসতো শোরমা, তো আমি খুব কষ্ট করে নিয়ে যেতাম, হ্যাঁ, বিমানে খুব কষ্ট করে। তো বাচ্চাগুলো আসলে সেই সেই স্মৃতি ভুলবে না কখনো। আর আপনি যে এই স্মৃতির মধ্যে কি বলে ছিনির আঘাত দিয়ে দিলেন, পাথরের মধ্যে যে পাথর ঘুমিয়েছিল সেই রাক্ষসপুরীর মতো, সেটা আপনি আবার জাগিয়ে দিলেন। তো আমরা আপনার কাছে আবার আসবো, আপনাকে এখন একটুকুন পান, একটুকুন ফুল দিয়ে বসিয়ে রেখে আমরা ভাবির কাছে যাচ্ছি একটুকুন। ঠিক আছে। তো আর ভাবি তো আপনার প্রেরণার উৎস, সেটা আমরা সবাই জানি এখানে। আপনাদের যে দুজনের যে মিলমেশ, এটা অনেক ক্ষেত্রেই হয় না। পদ্মা এবং যেটা মেঘনার জল যেমন এখনো পাশাপাশি চলে, একটা ঘোলাটে জল আর একটা স্বচ্ছ জল, কিন্তু আপনাদের দুজনের জল কিন্তু এক জায়গায় মিশে গিয়েছিল, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। পদ্মা মেঘনা আপনার বহমান হলেও আপনাদের যেটা হলো যে আপনারা একেবারে একজন আরেকজনের আত্মা ছিলেন, সেটা সবসময় আমরা এখানে অনুভব করেছি, প্রতিটা কাজে, আপনাদের সংস্কৃতি চর্চায়, আপনাদের আপ্যায়নে। আহ, যখন যেতাম আপনি আপ্যায়ন এক সিঁড়িতে দাঁড়িয়ে করলে ভাবি আরেক সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের আপ্যায়ন করতেন। তো সেই সেই দিনগুলো আমাদের ছিল, সোনা ঝরার কিছু দিন ছিল, সোনালী কিছু আহ, আড্ডা ছিল। তো ভাবিকে প্রথম জিজ্ঞেস করি যে দীর্ঘদিন আপনি মরুচাতালে থেকে গেলেন, আমাদের উজ্জ্বল করে গেলেন, এখন আপনি ঢাকা চলে গেছেন, কেমন লাগছে? মনে পড়ে কি এই মরুচাতালের কথা, সেই স্মৃতিময় দিনগুলোর কথা কিছু মনে পড়ে? হ্যাঁ, এখানে এসে তো চিটাগাংয়ে ছিলাম বেশ কয়েক বছর। তারপর তো এখানে ঢাকায় আসার পর 12 বছর হয়ে গেল, আর গানের চর্চা করি না। ওই চিন্তা করি সব তো সৌদি আরবে ফেলে চলে আসছি, যা করার। তবে যেটা হলো যে আপনি সৌদি আরবে সব ফেলে গেলেও আপনি নিজে তো ওখানে ওখানে আছেন আজকে। আমরা একেবারে পণ করেছি আপনার, আজকে আপনাকে ছাড়ছি না। সেটা হলো যে আপনার গান শুনতেই হবে, কারণ দীর্ঘদিন আমরা পিপাসিত হয়ে আছি, সেই চাতক পাখির মতো কখন বৃষ্টি আসবে। তো আপনাকে আজকে পেয়ে গেছি। আমি জানি আপনি শারীরিকভাবে কিছুটা আগের মতো নেই, আগে যে প্রাণ চাঞ্চল্য ছিল, দৌড়ঝাঁপ করে বেড়াতেন, সেটা আসলে সময়ের কারণে আমাদের হয়নি। তবু আপনার কণ্ঠটা তো রয়ে গেছে। তো আপনার সেই যে আগের হাসিটা কিন্তু কেড়ে নিতে পারেনি সময়, আপনার হাসিটা এখনো মুখে লেগে আছে। আপনার প্রমিত শ্বাসসজ্জাটা, সেটা যখন দেখেছি, এখন অবশ্য আপনার চোখে চশমা উঠেছে, এটুকুনি পার্থক্য। তো কিন্তু সেই সময়টা আপনাকে আমরা যেটা দেখেছি, একটু অন্য ধরনের দেখেছি, তার চেয়ে কিছুটা ম্রিয়মান, যদিও শারীরিকভাবে, কিন্তু অন্তরে তো, হৃদয়ে তো আর ম্রিয়মান না, হৃদয়টা সবসময় সতেজ থাকে। তো আজকে আমরা সেই পুরনো ভাবির কাছে, যে ভাবিকে আমরা মরু চাতালে পেয়েছিলাম, আর সেই ভাবিকে অনুভব করি, আমরা তার কণ্ঠে একটা গান শুনতে যাচ্ছি। এরপর আমরা শান্তর সাথে কথা বলবো, আবার মামুন ভাইয়ের কাছে ফিরে আসবো। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আমরা আশা করি আপনারা আমাদের সাথে শেষ অবধি থাকবেন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শনি, সোম এবং বুধবার, ঢাকার সময় সকাল 10টা, ভারতের সময় সকাল 9:30, সংযুক্ত আরব আমিরাত সকাল 8টা, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর দুপুর 12টা, টোকিও এবং সিডনি দুপুর 2টা, প্যারিস এবং রোম এবং বোতসোয়ানা আফ্রিকা সকাল 6টা, লন্ডন ভোর 5টা। আমাদের সাথে থাকার জন্য আবার অনুরোধ জানাচ্ছি, এবং আমরা অনুভব করছি আপনারা আছেন। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের সুপ্রিয় ভাবি এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাকলি দেয়ানের কাছ থেকে এটি গান শোনার জন্য। আমি চেষ্টা করছি গাইবার, অনেক বছর তো গাই না। সুখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা,
সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যত নাম, সে কি কেবলি চোখে জল, সে কি কেবলি দুঃখের সাঙ্গাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল, কানন বিষাদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা তে আগে গায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিশদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। অপূর্ব, অপূর্ব। অপূর্ব হয়নি, যন্ত্রসঙ্গত ছাড়াই যন্ত্রসঙ্গত ছাড়াই এতটা ভালো, যন্ত্রসঙ্গত হলে তো আরো ভালো হতো। আর অনেকদিন পরে তো করছেন, সেটা একটা ব্যাপার। তো আমরা যেটা অনুভব করছি সেটা হলো, আমার মনে হচ্ছে ধুধু মরু চাতাল, সেখানে শহর থেকে দূরে একটা ইস্তেহারা যেটা আমরা বলি, যেখানে অনুষ্ঠানগুলো হয়, গানগুলো হয়, উন্মুক্ত আকাশ, নিচে দুর্ভাঘাস, একটা মঞ্চে আপনি গান গেয়ে যাচ্ছেন চোখ মুদে, মামুন ভাই শরৎ বা অন্য কিছু একটা যন্ত্র নিয়ে বসে আছে যে আপনাকে সবসময় সঙ্গত করতো, বা সেটা নিয়ে বসে আছে, সেটা অনুভব করছি, চোখের তারার মধ্যে সেটা ভেসে হচ্ছে। এবং এক ধরনের কষ্ট হচ্ছে যে আপনারা এখন এখানে নেই। তো দেখা হবে, পৃথিবী খুব ছোট, বাংলাদেশে রয়েছেন, দেখা হবে, হতেই থাকবে, কথা হতে থাকবে। তো এখন আমরা আমাদের সেই ছোট্ট ছেলেটা, যাকে আমরা খুব ছোট দেখেছি এবং খুব একটা দুষ্টুমি চাহিনী ছিল, দুষ্টুমি একটা হাসি ছিল, হ্যাঁ, খুব আদুরে ছেলে আপনাদের, যে এখান থেকে এ লেভেল করে গেছে। এখন যেটা শুনেছি, লোকমুখে শুনেছি, আজকে ওকে দেখছি যে সে বাংলাদেশে একটা নতুন ধারা সৃষ্টি করেছে, বিট বক্স, যেটা তার কো ফাউন্ডার সে। আসলে আমাদের ছেলেরা বড় হয়ে যায়, আমাদের ছাড়িয়ে ওরা আকাশকে স্পর্শ করে, আমরা তখন ছোট হয়ে যাই। এটি নিয়ম, আমরা ছোট হতে চাই ওদের কাছে, অনেক অনেক ছোট হতে চাই, এবং আমরা চাই যে ওরা অনেক অনেক বড় হয়ে যায়, ওরা দেবদারের মতো একেবারে এক হারা হয়ে আকাশকে ছুঁয়ে দেয়। তো আমি এখন শান্তর কাছে ফিরে যাচ্ছি। শান্ত, তোমাকে স্বাগত অনুষ্ঠানের জন্য, তোমাকে স্বাগত তোমার নতুন একটা ধারা বাংলাদেশে সৃষ্টি করার জন্য।
এবং যেই ধারায় তুমি আসলে উন্মাতাল করে তুলেছ তোমার মতো তরুণদের, এক নতুন প্রজন্মকে। তোমার এই যে ধারণাটা কিভাবে তোমার মাথায় এলো যে তুমি বিট বক্সটা বাংলাদেশে পরিচিত করবে, এটা লালন পালন করবে, এটা চর্চা করবে এবং নিজেই একসময় এটার মধ্যে রাজহাঁস হয়ে তুমি সাঁতার কাটবে? এই ধারণাটা তোমার মধ্যে কিভাবে এলো একটু শুনি আমরা। সত্যি কথা বলতে এই জিনিসটা আসলে জানতাম না তেমন। ধরেন 90 দশকের মাঝে আমি শুনতাম অনেক, যে অ্যাকচুয়ালি 90 দশকের মাঝে না, আরো আগে পুলিশ একাডেমি নামে একটা সিরিজ ছিল, যেটা কোনো না কোনো ভাবে দেখা হইতো। আমি জানি না বাসায় ক্যাসেট ছিল নাকি টিভিতে দেখা হইতো, চ্যানেল 2 তে, যেটা আমাদের তখনকার ইংলিশ চ্যানেল ছিল, চ্যানেল 1, চ্যানেল 2, অ্যারাবিক আর ইংলিশ চ্যানেল, আর কোনো চ্যানেলই ছিল না। ওটার মাধ্যমে দেখা হইতো। আমার ঠিক মনে পড়ছে না সোর্সটা কি ছিল। ওখানে একজন ছিল যিনি সাইরেনের আওয়াজ থেকে শুরু করে সবকিছু করতো পুলিশ একাডেমির মধ্যে। তা আমার জিনিসটা খুব ফ্যাসিনেটিং লাগতো। তো এটা ধরেন আপনার আমি তখন বাচ্চা, প্রবাবলি 4 বছর 5 বছর বয়স, তখন এগুলি কানে আসছে আর আমার মজা লাগতো। বাট বাচ্চাকালে আসলে সবারই কিন্তু এই আওয়াজ নিয়ে খেলা, কিছু না কিছু একটা থাকে ইন্টারেস্ট। তারপরে তো অন্যদিকে যায় না, এটা নিয়ে কেউ কিছু করে না। আহ 90 দশকের মাঝে মাইকেল জ্যাকসনটা একটু বেশি শোনা হইতো, যখন বাবা এসে বকা দিত যে তুমি সারাক্ষণ মাইকেল জ্যাকসন শোনো কেন। আর বিশ্বাস করেন, এ ওটা শোনার পর থেকে আমি আসলে বুঝলাম যে মাইকেল জ্যাকসন গানগুলো যে করতো, সে মুখের আওয়াজগুলা দিয়ে তৈরি করে কম্পোজ করে তারপর গানগুলা করতো। ওটা আমার কাছে ফ্যাসিনেটিং লাগছে, যেটা ইন্টারনেট যখন আসলো তখন আরো জানলাম। তখন তো এই সোর্স ছিল না বা রিসার্চ ম্যাটেরিয়াল ছিল না। সো তখন থেকে ধর 95 96 থেকে বিট বক্সিং জিনিসটা, যেটা নাম জানতাম না, সেটা আমি আসলে করতাম। আর এটা অনেক ভাবে কোনো না কোনো ভাবে মানে চেষ্টা করে গেলাম। আরো কয়েক বছর পরে জানলাম যে এটার নাম হচ্ছে বিট বক্সিং, 2-3 বছর পর, 90 দশকের শেষে। তো তখন থেকে এটা করতাম অন এন্ড অফ। বাট আমার এইটা যে কারোর সাথে শেয়ার করতাম, কাউকে পেতাম না। অনেক বছর পর 2007 সালে কি 6-8 সালের দিকে পেলাম 2-1 জন। তারপর থেকে আস্তে ধীরে অন এন্ড অফ করতাম। তখনও কিন্তু যে এটা নিয়ে কিছু করব, নিজে করা বাদে, বা নিজে কোথাও ইমপ্লিমেন্ট করব গানে, সঙ্গীতে, বা যে টাইপের কাজে, ক্রিয়েটিভ কোনো কিছুতে, ওটা ছাড়া কিছু করতাম না। পরে আমার একটা, মানে কি বলবো, পার্টনার, ভাইয়ের মতন একজন, রনেশ, তার সাথে আমার দেখা হলো। তখন আমরা চিন্তা করলাম যে কিছু একটা করি। সেটা প্রায় 6 বছর হয়ে গেল। এখন আমাদের এটার নাম হচ্ছে বিটবক্স বাংলাদেশ। আমি আর ও দুজনেই আমরা ফাউন্ডার। আমি কো ফাউন্ডার ভাবে মিলে আরকি। আমাদের ইউটিউব চ্যানেলে জাস্ট 5 দিন আগে 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করেছে। অ্যান্ড সবচেয়ে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে বাংলাদেশী বিটবক্সিং ট্যালেন্ট যারা, বিটবক্স যারা করে, মুখের বাদ্যযন্ত্রের আওয়াজটা, যেটা আরকি বেসিক্যালি, সেটা এখন দেশের বাইরে চলে গেছে। মেবি দেশের মিডিয়া জগতে অত কিছু জানা নাই, অনেকে জানেও না। বাট এটা এমন হয়ে গেছে যে দেশের বাইরে বাংলাদেশ যে বিট বক্সার আছে বা এটা কমিউনিটি আছে, এটা ব্যাপারে জানে। এবং আমরা ইন্টারন্যাশনাল জোনের মধ্যে, এখন আমাদের একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও হয় এই বছর। এই প্যান্ডামিকের মাধ্যমে মধ্যে অ্যাকচুয়ালি এটা হয়তো একটু ঝামেলার মধ্যে আছে। 4র্থ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়ার চান্স আছে। সো এটা এত বড় হয়ে গেছে আর কি। ধন্যবাদ শান্ত, অনেক অজানা তথ্য তুমি দিলে। আমি নিজেও গতকাল পর্যন্ত বিট বক্সের মধ্যে খুব ভালো জানতাম না। যখন তোমাকে সার্চ দিলাম, দেখলাম যে তুমি কো ফাউন্ডার, মানে আমার আগ্রহ খুব বেড়ে গেল। এবং আমি ঢাকাকে বললাম, তারা তোমার ইউটিউব থেকে আমাকে এমন কিছু জিনিস দিলেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে শান্ত এত এগিয়ে গেছে, মানে এতটা একটা মানে ধাপ পেরিয়ে সিঁড়ির এত জায়গায় এসে আমরা জানি না। তো তার জন্য আমি দুঃখিত শান্ত, যেটা আমি ভালো করে জানতাম না। আমি জানি যে তুমি ভোকাল আর্টিস্ট হিসেবে কাজ করছো, অন্যান্য ক্ষেত্রে কাজ করছো, সাউন্ড দিচ্ছ, কিন্তু তুমি যে বিট বক্সার হিসাবে আমি এতটা চলে গেছো। আমি তোমার ঢাকা থেকে কিন্তু আমাকে ওই যেটা ঢাকা স্টুডিও, গতকালকে তার প্রধান আমাকে তোমার একটা ভিডিও পাঠিয়েছে এবং আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। সেখানে আমি দেখলাম যে তোমার কাজগুলো আসলে আসলে মানে একেবারেই কি বলবো, তুমি ছোট না হলে অন্যভাবে হয়তো হাত করে তোমাকে অভিবাদন জানাতাম। তো এখন তোমাকে স্যালুট দিচ্ছি যে একটা ভালো কাজ তুমি করেছো। তো আমরা আবার তোমার কাছে আবার ফিরে আসবো, তোমার অনেক কথা শুনবো, তোমার কাজের কিছু বিষয় আমরা দেখবো। এখন আমরা আবার মামুন ভাইয়ের কাছে ফিরে যাই। মামুন ভাই, আপনি আপনার মাইকটা একটু আনমিউট করে নিন। মামুন, আপনি আপনার মাইকটা একটু আনমিউট করে নিন। আপনি মিউটে আছেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
তো আমি তো আপনাকে রেখে মানে আপনার স্মৃতি কথা শুনছিলাম সৌদি আরবের, এখনো আপনি সৌদি আরবে সেই আপনি এবং আপনার উদারতা একটা, যেটা হলো এখানে যে যারা আপনার সতীর্থ ছিল, যারা বন্ধু ছিল, তাদের তাদের ঋণ আপনি স্বীকার করলেন, তাদের কথা স্মরণ করলেন, কজনই বা এটা করে আপনি ধরে রেখেছেন। তার জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আপনার প্রতি শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। যেটা হলো ধরে রেখেছেন, আমাদের কিছু কিছু নাম আপনি ধরে রেখেছেন, এবং আপনি একক ভাবে না বলে তাদের সাথে নিয়ে বলছেন, এটা একটা একটা ভালো দিক। কারণ রিয়াদ বা সৌদি আরব, তথা আপনি জানেন এখানে একসময় ছিল যেটা হলো আপনারা যখন সাহিত্য সংস্কৃতি করতেন প্রচন্ড বাধা বিপত্তি ছিল, যেটা আজকে নাই। আজকে সংস্কারের হাওয়ায় আজকে কিন্তু মেয়েরা, আপনি জানেন সৌদি আরবে এখন মেয়েরা গাড়ি ড্রাইভ করছে। এখন রিয়াদ সিজন হচ্ছে, অন্যান্য সিজন গুলো হচ্ছে, সেখানে ড্রামা হচ্ছে, সেখানে গান হচ্ছে, মেয়েরা পার্টিসিপেট করতে পারছে। বাধ্যবাধকতা অনেকটা কম। আমরা যখন করেছি তখন তো একেবারে খুব মানে কষ্টের মধ্যে ছিলাম, একটা অনুষ্ঠান করতে গেলে ভয়ে ভয়ে থাকতাম যে কি হবে না হবে, কিন্তু সেই বাতাসটা একটু উল্টে গিয়ে এখন সংস্কৃতি চর্চার একটা বাতাস সেখানে রয়েছে। এবং সবচেয়ে আমার ভালো লাগে যে যখন দেখি মেয়েরা নিজ নিজ কাজে ড্রাইভ করে যাচ্ছে, এটা খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট তো অনেক পরিবর্তন এসছে, বা পৃথিবী জুড়েই পরিবর্তন এসছে। তো আপনি আপনার স্মৃতির পাশাপাশি আরো তো কিছু স্মৃতি রয়েছে। আপনি আহ, জীবন বাজি রেখে সমুখ যুদ্ধে গিয়েছিলেন লাল সবুজের পতাকাটা আনার জন্য। আমরা সেখান থেকে কিছু শুনি সেই অনুভূতিটা। আপনি যেই মানে রক্তের টকবগে একটা ভাব নিয়ে গিয়েছিলেন, একটা স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, তা আপনি এখন কোথায় দাঁড়িয়েছেন? সেই স্মৃতিগুলো আপনাকে কিভাবে তাড়িত করে? আসলে আহ, কথাটা বললে কতটুকু কতটুকু কিভাবে বলা যায়, আমি বলবো যে আমরা উম, আমি শুরুতে একটু নেগেটিভ কথা বলবো, যে কথাটা আমার মনের কথা, আর 10 জন মনের কথা, 10 জনের মনের কথা। হয়তো অনেকে জিনিসটাকে অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমার আমি তো একটা ইতিহাস, তাই না? আমি তো একটা ইতিহাস। আমি অনেক কিছু জানি যা অনেকে জানে না, যা অনেকে জানে তা আমি জানি যেটা সেটা ভুল জানি। আমি এই ক্ষেত্রে কথাটা বলবো যে 20 কোটি লোকের মধ্যে আমরা যদি আদমশুমারি হয়নি, আমরা যদি ধরি 20 কোটি লোক, 20 কোটি লোকের মধ্যে 19 কোটি 90 লাখ লোক স্বাধীনতা বিরোধী কিনা আমি সে শব্দ বলবোই না, তবে মুক্তিযোদ্ধাদের কেউ পছন্দ করে না। ইদানিং মিডিয়া এবং কি মুক্তিযোদ্ধাদের নিয়ে নানানভাবে প্ররোচনা, নানান কথাবার্তা বলছে, এবং মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, খুব খারাপ লাগে। নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে আমি মৃত্যুর দ্বার প্রান্তে, আমি প্রতিবাদী হচ্ছি না, আমার কষ্ট, আমি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে শরম বোধ করি। কেন? আমি জানি না। কাউকে যদি বলি যে আমি মুক্তিযোদ্ধা, ও এমন অবাক দৃষ্টিতে তাকে বলে, ও কোথায় যুদ্ধ করেছেন? অমুক জায়গায়। ও জায়গাও চেনে না, যুদ্ধও জানে না। চট করে জিজ্ঞেস করে, ভাতা পান তো? মানে আপনি দান দাক্ষিণ্য পান? তাহলে হয়তো আপনি মুক্তিযোদ্ধা। এই যে মানসিকতাটা, ঘৃণা লাগে। আমি আসি, আমি মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণাটা এভাবেই, যে আমি সেই বললাম প্রথমে যে আমি সংস্কৃতি মনা সাংস্কৃতিক, তখন আমি চলচ্চিত্রে অভিনয় করেছি। আমার মনের ভিতরে এক ধরনের মুক্ত মন সবসময় বিচরণ করতো। আমি প্রচুর নাটক করতাম বিদায় আমার বাবা বলতেন যে আমার ছেলেটা উচ্ছন্নে গেছে, এ তো আর ম্যাট্রিক পাস, এইচএসসি পাস করতে পারবে না, জীবনে দাঁড়াতে পারবে না। ক্লাস 9 মিউনিসিপালিটি স্কুল থেকে ধরে নিয়ে আমাকে কুমিরা, চট্টগ্রাম থেকে 15 কিলোমিটার দূর একটা জেল স্কুলে ভর্তি করিয়ে দিলেন, যেন আমার ছেলেটা ম্যাট্রিক পাস করে, অন্তত মানুষকে বলা যেতে পারে যে আমার ছেলে এসএসসি পাস করেছে। আমি লেখাপড়া খারাপ ছিলাম না, আমি ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছি। ছাত্র ব্রিলিয়ান্ট না হলেও লেখাপড়া খারাপ ছিলাম না। তো ওখানে আমার এক বন্ধু কামাল, সে 25 তারিখে রাত্রেই মারা গেছে। কেন? ও আর্মির পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আর্মি ওকে বাইনের খোঁচা দিয়ে মেরে ফেলছে। সে লাশ নিয়ে আসছে। তারপর থেকে আমার ভিতরে কেমন যেন একটা প্রতিবাদ। আমি কখনো রাজনীতি করতাম না, রাজনীতি বিশ্বাসী না। আমি শিল্প সাহিত্য, মন মানসিকতা নিয়ে বসবাস এখনো করি। এই একটু আগে যে কথাটা বললাম সেটা উগ্র কথা না, সেটা আমার মনের ক্ষোভের কথাটা বললাম।
তারপর আমি চিন্তা করলাম যে না, এদেরকে শায়েস্তা করতে হবে। আমার প্রিন্সিপাল, আমার কলেজের অধ্যক্ষ, স্কুলের হেডমাস্টার আমাকে খুব সাহসী মনে করতেন। ওই কামালের বাড়িতে খবর দেবার জন্য আমাকে একটা সাইকেল দিয়েছিলেন। এতগুলি ছাত্র হোস্টেলের মধ্যেও উনি আমাকে কেন যেন পছন্দ করলেন এবং কেন দায়িত্ব দিলেন। আমি কুমিরায় তখন কিন্তু গোলাগুলি চলছে, পাকিস্তানি বনাম বাংলাদেশ, তথাকথিত পাকিস্তানের ইপিআর এর সাথে, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। ওরা ছিল কুমিরা, টিবি টিবি হসপিটালের উপরে পাহাড়ে যুদ্ধ চলছিল। এর মধ্যে যে যাওয়াটা খুব কষ্ট, তবু আমি বলেছিলাম যে আমি যাব। 3 দিন ট্রাই করে ওর বাসায় খবরটা দিয়ে আসি। এসে যখন একটু সময় পেয়েছি, বাড়িতে এসে মাকে কিছু না বলে, আমি জানি না কোন মন্ত্রে কোন জাদুতে আমি দেশ ত্যাগ করে ভারতে চলে গেলাম যুদ্ধ করবার জন্য। সে যুদ্ধটা প্রথমে আমি করিমগঞ্জ 14 দিন ছিলাম ফ্রন্ট লাইনে, ফ্রন্টিয়ার বলে সেটাকে। 14 দিন খেয়ে না খেয়ে যুদ্ধ করলাম। যুদ্ধ করার পরে সেই জায়গাটা আমরা বদরগঞ্জ, করিমগঞ্জ, সিলেটের বদরগঞ্জ বলে, করিমগঞ্জ এপারে ওই পার থেকে যুদ্ধ হচ্ছিল। 14 দিন ছিলাম বাংকারে। 14 দিন থেকে আবার চলে আসলাম হরিণা ক্যাম্পে। হরিণা ক্যাম্প থেকে আমাকে গেরিলাতে 8 নম্বর গ্রুপ চট্টগ্রামে আমি গেরিলাতে যুদ্ধ করি। আমার বেশ কিছু অপারেশন আছে। ফজলুল কাদের চৌধুরীর অপারেশনটা কিন্তু একটা অপারেশন। তারপর আমরা বেশ কিছু পেট্রোল পাম্প উড়িয়েছি। মানুষের জাগরণের জন্য আমার দায়িত্বটা ছিল জায়গায় জায়গায় শুধু গ্রেনেড চার্জ করা। আমি জানা অবধি আমার এখন মনে পড়ে আমি প্রায় 21টা জায়গায় গ্রেনেড চার্জ করেছি। আমি চট্টগ্রাম শহরে মানুষের ভিতরে এক ধরনের মুক্তিযোদ্ধার ভিত্তিক যে ভিতগুলি, সেগুলিকে মানুষকে জানান দেওয়ার কর্তব্যের মধ্যে আমার দায়িত্বটা ছিল। যুদ্ধ করলাম, যুদ্ধ করার পরে সে আবার নাটকে ফিরে গেলাম। সে মঞ্চ নাটক। তারপরে মনে হলো যে আমাকে একটা চলচ্চিত্র বানাতে হবে। সে যে প্রবাসী হলাম, সৌভাগ্যবান চঞ্চল ভাইদের সাথে দেখা হলো। আসলে চঞ্চল ভাই, আপনাদের নাম যদি না নেই, আমার জীবন খাতা তো অপূর্ণ থেকে যাবে। আহ, আপনার উদারতার জন্য ধন্যবাদ। আর যেটা আপনার কষ্ট কথা, যেটা আপনি বললেন মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের সেই কষ্ট কথা আছে। আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের সেই ভূলণ্ডিত সম্মান যেটা, সেটা আবার ফিরে আসবে। লাল সবুজ পতাকা যতদিন থাকবে ততদিন কেউ আপনাদের মুছে দিতে পারবে না। আপনাদের আত্মত্যাগ, আপনারা যারা মুক্তিযোদ্ধা, তারা দেশকে, আপনি যে কথাটা বলেন না, আপনারা সেই সময় রাজনীতি করতেন না, সাহিত্য সংস্কৃতির মানুষ ছিলেন। একই অবস্থায় একজন কৃষক যে লাঙলের ফলা দিয়ে ফসল ফলাতো, লাঙল দিয়ে যে জমির মাটিকে এফোর ওফোর করতো, সেই মানুষটা যুদ্ধে গিয়েছিল। যে গান গাইতো, যার কোনো হিংসা ছিল না, ক্রোধ ছিল না, সে মানুষটা কিন্তু সেই জন্মভূমিকে এবং তার সামনে তার মা বোনকে অত্যাচারের যে চিত্রটা দেখেছে, সে কিন্তু ফুসে উঠেছে। একজন শ্রমিক যে সকাল হলেই সেই সাইরেনের বাঁশিটা শুনতো কাজে যাওয়ার জন্য, তার আর কোনো চিন্তা ছিল না, সে লোকটা কিন্তু যুদ্ধে গিয়েছে। ছাত্র, সাধারণ মানুষ সবাই কিন্তু, আমি সেই সময় যেটা মনে করি, অল্প হাতে গোনা কয়েকজন বাদে সবাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিল এবং এখনো আছেন। সময় হয়তো কোনো কারণে ক্ষোভের কথা বলছে অনেকে, কিন্তু মুক্তিযুদ্ধকে আমি বলবো যে তখন 7.5 কোটি মানুষের মধ্যে 6.5 কোটি মানুষকে মুক্তিযোদ্ধা ছিল। কারণ ওদের প্রেরণা, ওদের খাওয়া, ওদের রাস্তা দেখানো, ওদের শেল্টার দেওয়া, ওরা কি মুক্তিযোদ্ধা নয়? ওরা মুক্তিযোদ্ধা। অবশ্যই কষ্টটা ওখানে লাগে চঞ্চল ভাই, যে এখন আমাদের কিভাবে মূল্যায়ন করছো। আমাদের মূল্যায়ন করো না তোমরা, কিন্তু অসম্মান করো না। আমাদের মূল্যায়ন করো না। আমরা মূল্যায়নের জন্য যুদ্ধে যাইনি, আমরা যুদ্ধ করিনি তোমাদের মূল্যায়নের জন্য, তোমাদের সম্মানের জন্য। আমরা যুদ্ধ করিনি আমাকে ভাতা দেওয়ার জন্য। আমরা যুদ্ধ করিনি আমি মরে গেলে পতাকাটা আমার কফিনের উপর দিয়ে 10-7টা গুলি ছুড়ে আমাকে সম্মান জানানো। ওই সম্মান আমাদের দরকার নেই, কিন্তু অসম্মান আমাদের করো না। আমাদের বিদায় বেলায় তোমাদের বিগুলের ছুরের কোনো দরকার নেই, বন্দুকের গুলির কোনো দরকার নেই, পুলিশ আর্মি এসে আমাদের স্যালুট দেওয়ার কোনো দরকার নেই। আরে আমাকে সারা বছর অসম্মান করে তুমি মরার সময় আমাকে স্যালুট জানাচ্ছ, ওয়াই? আপনার কষ্টের সাথে আমরা একমত।
দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা দেখছেন, শুনছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের এই কষ্টটুকুন আপনারা সমাজের বিভিন্ন কোণায় নিয়ে যাবেন। যারা সমাজপতি আছে তাদের জানাবার চেষ্টা করবেন। আমরা জানাচ্ছি আমাদের সীমিত পরিসর থেকে একজন মুক্তিযোদ্ধা আজকে তার যে কষ্টের কথা, তারা কিছু পেতে চায় না, তারা জীবদ্দশায় একটু সম্মান চায়, এর বাইরে কিছু নয়। তাদের প্রাপ্তি, তাদের ভাতা দেয়া হলো কিনা, তাদের সেলুট দেয়া, এতে যায় আসে না। কিন্তু তাদের সবচেয়ে বড় কথা হলো তাদের যাতে আমরা অপমান না করি, সেটি তারা চায়। তারা তাদের জীবনকে বাজি রেখেছিল। তারা জানতো তারা যে কোনো সময় একটা গুলি খেয়ে তারা পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। তাদের কিন্তু সেই ভয়ভীতিটা ছিল না। একদিকে মায়ের কান্না, কেউ কেউ সেই অল্প বয়সে গিয়েছে, সেখানে মায়ের কান্না, বাবার কান্না, বোনের আহাজারি, সেটা পেছনে ফেলে তারা চলে গিয়েছিল। আবার কোথাও কোথাও মেহেদি রাঙানো হাতে রেখেও কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধে চলে গেছে। আমরা সেই দিনগুলো যাতে ভুলে না যাই, আমরা লাল সবুজ পতাকাকে যাতে ভুলে না যাই। দেয়ান মামুন, আপনাকে আবার বসিয়ে রাখি, আপনি একটু পান খেতে থাকুন, পান চিবোতে থাকুন। আমরা সেই ক্ষেত্রে আবার আমাদের প্রিয় ভাবির কাছে চলে যাই। কাকলি ভাবি, আমি আপনাকে কাকলি ভাবি বলে সম্বোধন, ভাবি বলি তো আমরা সবসময় কাকলি শব্দটা ব্যবহার করলাম এই কারণে আমাদের দর্শক শ্রোতারা যাতে জানতে পারে যে আপনার নামটা কাকলি এবং আপনি কাকলি দেয়ান। তার আগে আপনার একটা পদবী ছিল, কিন্তু আপনি দেয়ান মামুনের পদবীর সাথে আপনার নিজের পদবীকে বিলীন করে দিয়েছেন, উৎসর্গিত করেছেন আপনার পুরনো বনেদি সেই যে পদবী সেটাকে। তো সেই পদবীর কথা যদি আপনি একটু বলেন, আমাদের বলতে চান, আমাদের খারাপ লাগবে না। একটু কথোপকথন করে আপনি সম্ভবত আরেকটা গানে আমরা যাই, আরেকটা গান শুনি, তারপর আবার মুক্তাদিরের কিছু ক্যারিকেচার আমরা শুনবো। আপনার একটা গানই শুনি আমরা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আমার মনে হচ্ছে মুগ্ধতার রথে চড়ে সুর দৌড়চ্ছে সামনে সামনে সামনে, ধরতে চাচ্ছে ঠাকুরকে। তো ভাবির কণ্ঠে এমনটাই মনে হচ্ছে যে সে ঠাকুরকে ছুঁয়ে দিতে চাচ্ছে। আত্মা তো অবিনাশী, আত্মার তো বিনাশ নেই, কোথাও না কোথাও ঠাকুরের আত্মাটা রয়েছে, সুর তাকে ছুঁয়ে দিচ্ছে এমনটা আমার মনে হচ্ছে। ভাবি, আপনাকেও মামুন ভাইয়ের সাথে আবার দুজনকে এখন পান খাওয়াতে জমবে। একজন বানিয়ে দেবেন, উপর তস্ত্রীতে আমরা পান সাজিয়ে রেখেছি, আরেকজন খাবে, আবার আরেকজন বানিয়ে দেবেন, আরেকজন খাবেন। তো আপনারা এই পান খাওয়া করতে থাকেন, আমরা সেই মুহূর্তে আপনাদের যে আত্মজ যে অনেকটা বড় হয়ে গেছে এখন, ওর কাছে যাচ্ছি। শান্তর কাছে জানতে চাচ্ছি যে শান্ত, এই সত্যিকার অর্থে বিট বক্সের সম্বন্ধে তোমাকে যে আমি গভীরের প্রশ্ন করব সেই জ্ঞানটা আমার নাই। এই কারণে যে আমি খুব ভালো স্টাডি, আমি কালকে মুগ্ধ হয়েছি, শুধু তোমার ইউটিউবটা দেখে আমি মুগ্ধ হয়েছি। তো এটার যে টেকনিক্যাল কিছু ব্যাপার তুমি আমাদের কিছু বলে কয়ে এবং দেখানোর একটা ব্যবস্থা করতে পারো কিনা, যাতে আমরা আরেকটু ভালো জানতে পারি। এই বুড়ো মানুষ যারা আছে, তুমি তো ইয়ং জেনারেশনকে মাতিয়ে তুলেছ, আমরা যারা বুড়ো আছি, যারা এখনো সেই হারানো পুরোনো দিনের গান নিয়ে পড়ে আছি, তাদের একটু জানান দাও এবং আমাদের ভালো লাগাটা ওই নতুন প্রজন্মের সাথেও আমরা সংযুক্ত করে দিই। কিছু বলো আমাদের উদ্দেশ্যে।
নিশ্চয়ই। আম প্রথম কথা হচ্ছে যে বিট বক্সিং শব্দটা বা বিট বক্সিং এর ব্যাপারটা এটা আসছে হচ্ছে আপনার একটা জনরা আছে, একটা ধারা আছে। ওটাকে বলা হয় হিপ হপ। ওখান থেকে একেকটা সবকিছুর একটা এলিমেন্ট থাকে। নানান ধরনের ভাগ থাকে, ক্যাটেগরি থাকে। তো বিট বক্সিং ওখান থেকে। কিন্তু শব্দটা যেই শব্দ দিয়ে এটাকে ডিসক্রাইব করা হচ্ছে ওটা বাদ দিলেও এটা আদিকালে। মানে আপনি এটা শ বছর আগে, হাজার বছর আগে এটা আফ্রিকান ট্রাইব থেকে শুরু করে বলেন, আপনি আ অ চাইনিজ যে কি যে ডাইনেস্টি গুলা ছিল প্রায় ২-৩ হাজার বছর আগে তখন থেকে কিন্তু নানানভাবে ভার্বাল বা হিউম্যান ন্যাচারাল যে সাউন্ড গুলো আছে ওগুলি দিয়ে অনেক কিছু বানাইতো। অ্যান্ড এটা কোনো নাম হয়তো থাকতো না যেটা পৃথিবী জানতো। নানানভাবে নানান জায়গায় জানতো। আর সবচেয়ে উল্লেখজনক হচ্ছে অফকোর্স আফ্রিকান ট্রাইবের যে ওদের কমিউনিকেশন গুলা। এরকম একটা জায়গাও আছে, এখনো ট্রাইব আছে যে তারা কথা যখন বলে, আমরা যেভাবে বলছি ওরকম করে বলে না। ওরা আওয়াজ দিয়ে নিজেদের মধ্যে কমিউনিকেট করে। তুর্কিতেও এরকম একটা গ্রামও আছে as far as I remember. হুইসেল দিয়ে কাজ করে। যাই হোক, তো ন্যাচারাল সাউন্ড একটা আমাদের কিন্তু হিউম্যানলি আমাদের ন্যাচারালি জিনিসটা আছে। তো বিট বক্সিং এটা আসাতে হলো কি আপনার আম আ এই নিউ ইয়র্ক বা এই এলাকার মধ্যে তখন মানে কেউ কিনতে পারত না। কিছু ইন্সট্রুমেন্টস কিনতে পারত না। বা অথবা তারা কোথাও রাস্তার মাঝখানে বসে একটা জ্যাম করবে বা একটু সংগীত চর্চা করবে বা ওই যে র‍্যাপ করবে। ওই জিনিসটা করতে পারত না কারণ ওদের কাছে হয়তো নির্দিষ্ট কিছু জিনিস ছিল না। তখন ওরা মুখ দিয়ে আওয়াজ করে যেটার দিকে গেল। এটা আরেকটু ব্রড আরো হিস্ট্রি আছে যেটা এখন ডিটেইল এ গেলে হয়তো অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। আপনাদের জন্য যেটা ইজি করে দিই সেটা হচ্ছে যে আম তবলা যখন বাজায় আমরা তবলার বোলের যে কথাটা শুনি, তেরেকেটে দা এই জিনিসগুলো এটা হচ্ছে গ্রামার। এই গ্রামারটা আপনার বিট বক্সিং এ আছে। বিটিকে মানে এই আওয়াজগুলা শব্দের মাধ্যমে আমরা আমাদের বিট বক্সার যারা নতুন যারা ওদেরকে শিখাই, বাংলায়ও শিখাচ্ছি। তো সেরকমই আমাদের এখানে এটা আছে। আর আপনি তবলা বলেন, যেকোনো বাদ্যযন্ত্রের আওয়াজ বলেন, ওটার যেমন একটা মুখের আওয়াজ থাকে। আপনি জাকির হোসেন, উস্তাদ জাকির হোসেন থেকে শুরু করে বাংলাদেশের নামে আমি যারা খুব ভালো তবলা বাজায় বা নানা ধরনের আছে। ওরা একটা পিস বাজানোর আগে এটা মুখে ডিসক্রাইব করে যে, মনে করেন এই জিনিসটা হচ্ছে বা একটা হরিণ লাফ দিচ্ছে বা অমুক কিছু। তখন ওটা বায়ার আওয়াজ দিয়ে বা অমুক কোন না কোনভাবে আমাদেরকে বুঝায় ওটাকে আবার বাজায়। তখন এই যে একটা কানেকশন এটা শুনতে খুব ভালো লাগে যে কথাটা যে মুখে পড়ল, ওটা যেটা আমরা ভিজুয়ালাইজ করলাম সেটা ইন্সট্রুমেন্টের মাধ্যমে আমরা শুনতে পারলাম। এটা ক্লাসিক টেস্টে করেছিল ওস্তাদ জাকির হোসেন। আমাদের মাথা খারাপ হয়ে গেছিল যে এখনই বলল হরিণ লাফাচ্ছে, ওইদিকে ধনুক দিয়ে মারছে। এটা তবলা দিয়ে বাজালো আর আমরা লিটারালি ভিজুয়ালাইজ করলাম। বিট বক্সিং টা ওরকম। এটা এখান থেকে কানেক্টেড না বাট এটা একটা ভাবে কোন না কোন ভাবে কোন না কোন কালচারের মধ্যে আছে। আমরা এটা হিপ হপ থেকে নিয়ে আসছি। এখন বাংলাদেশে যেটা করছি সেটাকে আমরা একটু অন্য ধাপের দিকে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে ওয়েসটার্ন কালচার থেকে এই নামে যেটা এখানে আসছে, আমাদের এই পার্টিকুলার সাবকন্টিনেন্ট এ বা এখান থেকে আমরা যা শিখে আসছি হাজার বছর ধরে আমাদের ক্লাসিক্যাল মিউজিক এর মধ্যে যেভাবে আছে আমরা এটাকে বসানোর চেষ্টা করতেছি। কারণ যখন এটা ওয়েস্টার্ন হয় তখন এখানে আপনার ড্রামস, কিক মানে তারপর স্নেয়ার এর আওয়াজ, হাই হ্যাটস এর আওয়াজ, তারপর এটা কিক, তারপর এটা হচ্ছে স্নেয়ার। অ্যাকচুয়ালি ড্রামের স্নেয়ার যেটা আমি মুখে করতেছি আর হচ্ছে আপনার হাই হ্যাটস এর আওয়াজগুলা। অ্যান্ড এটা বাংলাদেশে কেমনে আমরা বা বাঙালি এই জিনিসগুলা বাঙালিয়ানা এগুলি কেমনে করব? তখন তবলার আওয়াজগুলো আমরা ঢুকাচ্ছি বা একটা ঢোলের আওয়াজ ঢুকাচ্ছি। সেখানে আমরা গলাটাও বেশি ব্যবহার করব। তখন এটা হচ্ছে আপনার ধরেন তবলা। সো তো এখন আমি যেটা করলাম যে ওয়েস্টার্ন আর লোকাল যে মিউজিক এটা একসাথে আনার চেষ্টা করলাম। তখন আবার একটা জনরার দিকে যেতে পারি যে কেমনে এই তালগুলোতে ঢুকবো যেটা ওয়েস্টার্ন মানুষরা জানেন। তো এখানে এরকম করতে আমরা এই টেকনিক্যাল জিনিসের দিকে যাচ্ছি। সো এখন ইন্টারনেটের মাধ্যমে বাচ্চারা ওয়েস্টার্ন জিনিসটা বেশি বুঝতেছে। ওটা শিখুক। একটা সোর্স তো থাকেই। আমরা গোড়ার থেকে তো সবসময় সব জায়গায় পারবো না যে একদম সবকিছু এই জায়গায় দেশের ইয়াটা শিখো। ইন্টারনেটের মাধ্যমে যদি নিজেরা শিখতে পারি, যেটা আমরা সৌদি আরবে থাকতেও ইন্টারনেট যখন ছিল না আমরা জানতাম না। আমি যদি জানতাম না বিট বক্সিং কি জানতাম, এখন আমি আরো বেটার হইতাম। কারণ আমি বিট বক্সিং করি ৯০ দশক ৮০ দশক স্টাইলে। এখন যারা বিট বক্সিং করে আমি তাদের ধার কাছেও না। আমার কনসেপ্ট আছে যেটা ওদের নাই। কিন্তু ওদের নতুন টেকনিকস আছে যেটা আমার নাই। সেভাবে আমরা নিজেরা শেখার চেষ্টা করি। সো আপনাদের জন্য সবচেয়ে ইজিলি এটা যেটা বলতে পারবো সেটা হচ্ছে মুখ দিয়ে আমরা বাদ্যযন্ত্রের আওয়াজ থেকে শুরু করে কণ্ঠ নিয়ে খেলে আর অনেক কিছু দিয়ে ক্রিয়েট করে থাকি সঙ্গীত, মিউজিক। এমনও একটা ছেলে বা মেয়ে পাবেন যে গান গাচ্ছে, বিট বক্স করছে, গিটার আওয়াজ করছে, বেইজ এর আওয়াজ করছে একজন। অ্যান্ড এটা সম্ভব।
আর আমাদের যদি ভিডিও দেখে থাকেন এরকম ছেলে মেয়ে অনেকে আছে বাংলাদেশে। শান্ত শান্ত একেবারে কথা দিয়ে শান্ত করে দিলে। মানে এত সুন্দর করে গুছিয়ে তুমি কথা বলতে পারো, মানে খুব খুব মুগ্ধ হচ্ছে আসলে। কথার মধ্যে যে কাব্য, বাবার সবটুকু কাব্য তুমি নিয়ে নিয়েছো। মানে কাব্য এটা কথা, একটা ওনাদের থেকে গাঁথুনি ডাউনলোড করা কথার আসলে। প্রক্ষেপণ, মানে মনে সেই, তা তো বলছি, ওখান থেকে তো আসা, দুজন থেকে আসা। তো যেটা সত্যি তুমি মুগ্ধ করছো, এবং তথ্যগুলো যেটা এই যে মানে কণ্ঠ দিয়ে, শব্দ দিয়ে যে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম। ইজি, অনেক তথ্য ফর্মুলা ওগুলো কিছুই দরকার নেই। তুমি যেটা বলে দিলে যে কণ্ঠ দিয়ে শব্দ করে যে তবলা বা অন্যান্য আশাকিন ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেটা, এবং শব্দের সাথে খেলা, গানের সাথে খেলা, কি দারুণ কথা তুমি বলেছো যে একই আমি ব্যক্তি একটু গানের সাথে আপনাকে খেলছে আর যন্ত্রের সাথেও। হ্যাঁ হ্যাঁ বলো একটা কথা মাঝখানে বলছি, মাইন্ড করবেন না। সেটা হচ্ছে বলো এখন যে আপনি কথা বললেন না, না না না, আপনি অবশ্যই সব অবশ্যই। দো হুম, দো যে বললেন কথা কথা, হুম, খেলার খ যে বললেন, হুম, ল যে বললেন, হুম, এই হুম, শব্দগুলা দিকে না সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বাংলা বাংলা অক্ষরগুলো এত সুন্দর যে আমরা যে উচ্চারণ করি খ হুম, ল, এগুলিকে আমরা বিট বক্সিং ও নিতে পারি, যেটা আমরা অ্যাকচুয়ালি করছি। পৃথিবীতে মনে হয় হাতে গোনা 2-3টা দেশ আছে, ভিয়েতনামের একজন, আমরা আরো আরেকজন মনে বা আরো 2টা কমিউনিটি যারা এই কাজ করছে, যে তাদের সাংস্কৃতিক, তাদের যে একদম গোড়ার থেকে তাদের যে ওই ন্যাচারাল সাউন্ড এবং ওদের যে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে মিউজিক বানানো। তো আপনি যে কথাগুলো বা যে আওয়াজগুলো ব্যবহার করছেন, এটা কিন্তু বিট বক্সিং এর মধ্যে কিন্তু মানে ওই জায়গায় আমি ডিসক্রাইব করব না, আমরা ওইগুলিকে ব্যবহার করি। মানে আপনি লিটারালি কিন্তু আমাকে বিট বক্সিং করে জিনিস শোনাচ্ছেন, আমি ওভাবেই ধরতেছি, আমার হুম, পারসেপশন ওভাবে নিচ্ছে, তো আমি মেসেজ গুলো ওভাবে পড়তেছি। আমাদের এই কমিউনিটিটা একটু ওরকম আজীব, যেটাকে আমি বলবো যে এই আজীব থাকাটা ভালো। তো এটা শুনে আমার হুম, মজা লাগছে, কারণ আপনি আওয়াজ করতেছেন, কারণ আপনার আওয়াজ আমার মার আওয়াজ সেম না, আমার মার আওয়াজ আমার বাবার আওয়াজ সেম না। ওই আওয়াজগুলার থেকেও কিন্তু কিছু বের করানো যায়, যেখান থেকে আমার শিক্ষা হচ্ছে এক ধরনের। তো ওইটাই হুম। বিট বক্সিং একটা মজার জিনিস, যে আমাদের কানটা খোলা থাকে, মাইন্ডটা খোলা থাকে আরো বেশি। সেই, এটা তোমরা ট্রেনিং সেই এটা। ওই যে আমরা শুনেছি যে প্রাণীকুলের মধ্যে হাতি নাকি এই ধরনের শব্দ অনেক কান পেতে থাকে, অনেক দূর থেকে শুনে, এবং সে অন্য হাতিদের সহযোগিতা করার জন্য দৌড়ে যায়। হ্যাঁ, তো তোমাদের হ্যাঁ, কানটা সম্ভবত সেই ধরনের হয়ে গেছে যে অনেক দূরের কিছু তোমরা শুনতে পারো। আমাদের ইয়ার আর ট্রেনিংটা অনেক সাংকেতিক, বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ সেই সেই কানের কানের কাজটাই তোমরা সবচেয়ে বেশি করো। আর কানের কাজ তো মস্তিষ্কের সাথে জড়িত, তাই না? সেই জি মস্তিষ্কটা কাজ করে খুব, অর্থাৎ জি। দুটো খুব বেশি কাজ করে তোমাদের। বা তুমি আরো কিছু ক্যারিকেচার বা তোমার বা করা কিছু কাজ যদি আমাদের তুমি দেখাও একটু পরে, সেটাকে একটু পরে দেখাবে না এখনই আমাদের একটু শোনাতে এখনই চাও বা দেখাচ্ছি না, দেখাতে চাও? একটু একটু বিট এখন বক্সিং একটু বলুন। আমরা দেখি, তোমার কাছে দেখি আজকে। আমরা তো পুরনো প্রজন্ম, আমরা তো পুরনোরা কথা বলতেই পারবো। হ্যাঁ, সেই চায়ের আড্ডায় গিয়ে বসে বসে চা খাবো, আর সেই হাতি ঘোড়া কত কিছু মেরেছি সেগুলো বলতে থাকবো। হ্যাঁ, তো সেই সময়টা তো আমাদের আছেই, হয়েই গেছে। এখন তোমার কাছে একটু দেখি, তোমাকে তোমার বিষয়গুলো একটু দেখি, আমরা দর্শকরা দেখুক। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন NRBnews24.com এর আয়োজনে প্রভাতী অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনি, সোম এবং বুধবার। আপনারা আমাদের সাথেই থাকবেন সে প্রত্যাশা করছি। এখন আমরা বিশেষ কিছু দেখতে যাচ্ছি আমাদের মুক্তাদির দেওয়ান শান্তর কাছে। শুনতে চাচ্ছি। আমি যেটা করি সেটা আসলে যারা জানে না, এখন আমি আমাদের ওই যে হিপ হপ বা এই জাতীয় জিনিসের দিকে গিয়ে যদি ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, হয়তো আপনারা হয়তো ইনস্ট্যান্টলি বুঝতে নাও পারেন, রিলেট নাও করতে পারেন। সো আমি জাস্ট সাউন্ড নিয়ে যে খেলাটা, ওই আওয়াজগুলাই বুঝাই, ওই ইনস্টেড অফ ডুইং অ্যান এন্টায়ার কম্পোজিশন। সো ফর এক্সাম্পল রিসেন্টলি আমরা একটা কাজ করেছি, ওখানে যেটা করে থাকি যে অরিজিনাল গানটা হচ্ছে তো ড্রাম, স্নেয়ার, হাই হ্যাট এটা দিয়ে খেলা। ওটাকে আমরা ভেঙে একটু চিন্তা চিন্তা করলাম যে আচ্ছা এটা তো বিদেশে ফেমাস হলো, আমরা একটু দেশি স্টাইল কি করতে পারি। সো মাঝখানে আমরা জাস্ট টেম্পোটা কমাই দিই। সো এই যে আওয়াজটা, এটা ওই স্কিনের সাথে যে ধাক্কা দিয়ে তবলার মধ্যে যে আওয়াজটা করে ওটাকে বসায়, তখন আমরা এটাকে মার্জ করার চেষ্টা করছি। সো আবার অনেক ভাবে হয় যে আপনার 4 বিটের যে
কাউন্টটা থাকে যেটা খুব কমন, লাইক ১, ২, ৩, ৪, সেটাকে আমরা চেষ্টা করে থাকি একটু তবলার দিকে নেওয়ার জন্য। সো 7, 8 বা অড কাউন্টের যে জিনিসগুলো, এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। সো তখন আমরা যখন জ্যাম করি ড্রামারের সাথে, তখন ওটাকে আমরা মিমিক করার চেষ্টা করি। সো ও যদি এখন বসে করে, সো ফর এক্সাম্পল এটা ড্রামে বাজাচ্ছে, ওটাকে আমরা তখন ধরি যে এই স্কিন থেকে এই যে চাপটা পড়তেছে, এই আওয়াজটা কেমন হয়? এটাকে আমি তুলতে পারবো? তখন আমি তুলি। কারণ আমার মুখের যে আওয়াজটা ড্রামের আওয়াজটা সেম থাকবে না। সো তাহলে আমি এটাকে কাউন্ট কেমনে চেঞ্জ করব? কাউন্টটা চেঞ্জ হয়ে গেল একটু। আমি ৪ এর মধ্যে থাকলাম না। দ্যাটস প্রিটি মাচ যেটা করে থাকি। ভালো লাগছে, একেবারেই খুব বেশি ভালো লাগছে। আহ, শুধু কণ্ঠ দিয়ে এভাবে যন্ত্রসঙ্গত করা যায় এবং একেবারে পারফেক্ট যন্ত্রসঙ্গত। আমার অনুভব হয়নি যে তুমি কণ্ঠ দিয়ে করছো, আমার মনে হচ্ছে যে যন্ত্রই বাজছে, তবলাই বাজছে বা অন্য কিছু বাজছে। তো আসলে একটা নতুন ধারা, তোমাকে স্বাগত। বাংলাদেশের জন্য তুমি অনেকটা সম্মান বই নিয়ে আসবে। সবচেয়ে বড় কথা যে যা ভালো তা আমাদের নীতি হবে। একটা ভালো জিনিস তুমি নিয়েছো এবং এটাকে আমাদের দেশের পরিসরে তো বটেই, বিশ্ব পরিসরে সেটা প্রস্ফুটিত হোক, প্রতিভাসিত হোক, সেই কামনায় আমরা করবো। আর তুমি যেটা বললে যে তোমাদের এখানে বোধহয় যেটা হয় সম্মেলন বা যেটা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়, সেটা চলমান থাকবে এবং যারা নতুন ধারার সাথে সম্পৃক্ত হতে হয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা তোমরা পাবে, সেই প্রত্যাশা অবশ্যই করছি। ভালো একটা জিনিস। আমরা আবার তোমার কাছে আসবো। আমরা এখন ফিরে যাওয়ার একটু মামুন ভাইয়ের কাছে। আমরা তো মামুন ভাইয়ের স্মৃতি কথা, যুদ্ধ কথা শুনলাম, এখন একটু কোমল কথা শুনি। নাট্যাঙ্গনে নাটকের পাশাপাশি, গানের পাশাপাশি মানুষকে মোটিভেট করার জন্য, মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য এবং আমি মনে করি যে সমাজ পরিবর্তনের কিছু কথা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দেশে মোকানিভয় যেটা মোকাভিনয়, সে মোকাভিনয়টা শুরু হয়েছিল। যার অগ্রগামী আমাদের দেয়ান মামুন ছিলেন, আমাদের পার্থপ্রতিম মজুমদার ছিলেন, যিনি এখন ফ্রান্সে সম্ভবত। তো আপনি এই মোকাভিনয় যেটা মামুন ভাই, সেটা ছেড়ে দিলেন কেন? সেটার মধ্যে তো আপনি ভালোই করেছিলেন, আপনার কিছু অনুষ্ঠানও দেখেছি, কিছু মোকাভিনয় আমরা দেখেছি। তো আপনি সেটা কি ব্যস্ততার কারণে না আসলে অনাগ্রহ জন্মেছে সেখানে? একটু বলবেন কি? না চঞ্চল ভাই, আমি মোকাভিনয় ছাড়িনি, এখন নতুন করে আবার শুরু করেছি। আমি মোকাভিনয় শুরু করি স্বাধীনোত্তরকাল 1973-এর শেষের দিকে। আমার আগে মোকাভিনয় কেউ করেনি। তবে বাংলাদেশ মোকাভিনয় ফেডারেশন, যেটার সভাপতি হচ্ছে আহ, আহ, জাহেদ রিপন, সাধারণ সম্পাদক হচ্ছে রিজওয়ান রাজান, আমাকে খুব রিকগনাইজ করছেন ওনারা। এবং বাংলাদেশ ভারত কিছু সফর করে আসলাম, ভারতে বেশ কয়েক জায়গায় মোকাভিনয় করলাম। করোনা ক্রান্তিকালে আমার 4টা শো ভারতে করার কথা ছিল। 4টা শো আমি নতুন নতুন কিছু কম্পোজিশন করেছি, মোকাভিনয় করছি। এই মোকাভিনয়ে আবার ফিরে আসার একমাত্র আমি ক্রেডিট দিব 2জন লোক এবং একটা সংগঠনকে। সে 2জন লোকের ভিতরে সর্বপ্রথম নাম নিতে হয় রেজওয়ান রাজনের এবং জাহেদ রিপন, যিনি মোকাভিনয় ফেডারেশনের সভাপতি। ওনাদের উৎসাহ, তার সঙ্গে আছে মেহেদি, মেজবা, এদেরও উৎসাহটা আমার উপর সবসময় লেগে থাকে। গতকাল রাতেও কিন্তু আমরা কজন মোকাভিনয়তে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি মোকাভিনয় ছাড়িনি, মোকাভিনয় করছি, মোকাভিনয় চলছে। এবং চঞ্চল ভাই, আপনার মনে পড়ে গেছে, আমি কিন্তু বাংলাদেশে কাউকে বলিনি যে আমি সৌদি আরবে মোকাভিনয় করেছি, কারণ আমার কাছে কোনো প্রুফ ছিল না। এবং সকলেই কিন্তু একটু প্রমাণ চায়। আমি চ্যানেল 2-তে মোকাভিনয় করেছি, সেটা আপনারা দেখেছেন। আমি ছাড়িনি মোকাভিনয়। আসলে নাটক থেকে মোকাভিনয় আমি এখনো করছি, নতুন নতুন কিছু কম্পোজ করছি। আসলে ওই যে একটা ব্যাপারটা হচ্ছে যে সময় সুযোগ হয়ে উঠছে না, সেটা সত্যি কথা।
এই টুকটাক লেখালেখিও করছি, লেখালেখি হয়ে উঠছে না আসলে। চঞ্চল ভাই আপনারা নাই তো, আমার মনে হয় আমি হারিয়ে গেছি। আসলে আপনাদের হ্যাঁ, দেন দেন ভাই, আপনি আপনি সঠিকটাই বলেছেন যে যেটা হলো আমাদের কিছু স্বজন থাকে যারা, ওই যে বুড়োরা যেমন শতবর্ষী ই করে, আপনার সংগঠন করে, তারপরে একসাথে হাঁটে, হেঁটে আবার গল্প করে, চা খায়, হ্যাঁ। তো আহ, তারপর কোথাও বৃদ্ধরা দেখি গ্রাম দেশে একসাথে বসে তাদের স্মৃতিচারণ করছে, তাদের সৃষ্টিশীল কথা বলছে, এই ধরনের আসলে পাশাপাশি কয়েকজন মানুষ তো লাগে। তবে হ্যাঁ, আপনার তো রয়েছে, আপনার ঘর রয়েছে, আপনার শান্ত রয়েছে, কাকুলি দেয়ান রয়েছে, তারাই তো আপনার অনুপ্রেরণার জগৎ। তাদের নিয়েই আপনাদের হাঁটতে হবে, তাদের নিয়েই, তাদের কাছ থেকে আপনি রসদ ধারণ করেই আপনি আপনার সৃষ্টিকে চলমান রাখবেন। তো এরপরে আমরা কাকুলি ভাবির কাছ থেকে ফিরে এসে আপনাকে একটু বসিয়ে রাখলাম, জানতে চাইবো আপনার বর্তমান অভিনয় এবং আপনি যে মডেলিং করছেন সেই কথাটা আমরা জানতে চাইবো। একটু পরে ফিরে আসি, আমরা একটু কাকুলি ভাবির কাছে আবার যাই। কাকুলি ভাবি, তো যেটা মামুন ভাই তো আসলে যেটা বললো যে একটুকুন মরে গেছে, আমরা নাই, আসলে ব্যাপারটা হয়তো বন্ধুদের কিছুটা স্মরণ করার জন্য, কিছুটা খুশি করার জন্য বলা, কিন্তু মূল রসদ তো আপনারা, তাই না? তো আপনি তো আবার কি বলে, মামুন ভাই চিটাগাঙে একটা খুব সমৃদ্ধ জায়গাতে, আপনি ঢাকাতে, তো একটু মাঝে মাঝে খুব বেশি খুঁজে নেবেন রসদ দেওয়ার জন্য। আসা যাওয়াটা খুব বেশি থাকলে রসটা খুব বেশি হবে। আর আমরা এরপরে আপনার কাছে একটা গান শুনি। আর আজকে আপনাকে খুব জ্বালাতন বেশি করবো না, কারণ আপনার শারীরিক অসুস্থতার মধ্যে আমি আপনাকে টেনে নিয়ে এসেছি। এই জন্য আমি খুব 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 দুঃখিত, কারণ আমি বুঝতে পারছি আপনার মানে বসে থাকা বা সময় দিতে একটু কষ্ট হচ্ছে। তো আমি আবার ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমরা অনেক অনেক কিছু পেলাম আপনাকে এখানে পেয়ে, অনেক কিছু পেলাম। আপনি না থাকলে মামুন ভাই অতটা প্রফুল্ল থাকতো না। শান্ত মাকে পেয়ে এখন মাকে কিছু কিছু মায়ের উপরে দেখলাম যে কিছু মাস্টারি করলো, মা আলোটা তোমার মুখে এইভাবে পড়বে, তুমি এইভাবে তাকিও না, এই করো না, একটা ভালো লাগার দিক, মানে এই যে স্বর্গটা, মানে পৃথিবীর যে একটা স্বর্গ, সেই স্বর্গটা আপনার তিনজনকে দিয়ে এই জলসাতে আমরা পেলাম। তো এখন আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে আবার একটা গান শোনার জন্য, এবং আপনি যদি টুকটাক কিছু বলেন সেটা আমাদের জন্য বাড়তি পাওনা হবে। দর্শক শ্রোতা, এবার আবার খালি গলায় গানে আসছেন, সাদা সাদা কণ্ঠে গানে আসছেন কাকুলি দেওয়ান। তোমারি নাম বলবো, আমি বলবো না না ছলে, তোমারি নাম বলবো, আমি বলবো একা বসে আপন মনের ছায়া তলে, তোমারি নাম বলবো, আমি বলবো না না ছলে, তোমারি নাম বলবো, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, তোমারি নাম বলবো, আমি বলবো না না ছলে, তোমারি নাম বলবো, বিনা প্রয়োজনের ডাকে ডাকবো তোমার নাম, সেই ডাকে মোর শুধুই শুধুই পূর্বে মনস্কার, শিশু যেমন মাকে, শিশু যেমন মাকে নামের
নেশায় ডাকিয়ে বলতে পারে সেই সুখেতে মায়ের নাম সে বলে, তোমারই নাম বলবো আমি, বলবো না না ছলে, তোমারই নাম বলবো। ভাবি মুগ্ধ, চমৎকার, বাঁ এই শব্দগুলো আর ব্যবহার না করে বলছি যে আসলে দর্শক শ্রোতারা সবাই সবাই মুগ্ধ হচ্ছে। কিছু দর্শক শ্রোতা আমাদের সাথে মন্তব্য করেছেন। দর্শক শ্রোতা আপনারা যারা মন্তব্য করছেন, আসলে আপনারা মন্তব্যগুলো যদি আমাদের যেখানে লাইভ ভিডিও কমেন্টস আছে সেখানে করেন তাহলে আমরা স্ক্রিনে দেখতে পারি এবং দেখাতে পারি। কিন্তু আমাদের অনেক দর্শক শ্রোতাই যেটা ওয়াচ পার্টি কমেন্টস করছেন, যার কারণে আমরা এখানে সেই কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না এবং আমরা স্ক্রিনও দেখাতে পারছি না। তো আমি আমার মোবাইল থেকে সেই কমেন্টসগুলো পড়ে শোনাচ্ছি। তাজুল ইমাম লিখেছেন, কাকুলি কি যে আনন্দ পেলাম তোমাকে দেখে, কতদিন তোমার গান শুনিনি। ধন্যবাদ তাজুল, আজকে তো শুনছেন। আজকে কাকুলি দেয়ান বা শারীরিক অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের অনুরোধে ঢেকে গেলেছেন, তিনি আমাদের গান শোনাচ্ছেন। সেলিনা আক্তার ঝুমা লিখেছেন, সালাম মামুন ভাই, আপনি কই, কেমন আছেন? তো মামুন ভাই চিটাগাঙে আছে, মাঝে মাঝে হয়তো বা হারিয়ে যায় কারণে আপনারা খুঁজে পান না। খুব ব্যস্ত মানুষ তিনি, একদিকে তার শিল্প চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার কারণেই হয়তো তাকে আমরা তেমনভাবে দেখতে পারি না। তাজুল ইমাম আবার লিখেছে, কাকলি তোমার আত্মার মধ্যে গান রয়েছে, আবার ফিরে এসো গানের জগতে। তো আমরা আপনার অনুরোধ কাকলি দেওয়ার কাছে পৌঁছে দিলাম। তাজুল ইসলাম আবার লিখেছেন, শান্ত অভিনন্দন, খুব ভালো বাংলা বলো। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। শান্ত খুব ভালো বাংলা বলে এবং শুদ্ধ উচ্চারণে বাংলা বলে। এরপরে আমাদের একজন খুব কাছের মানুষ, যিনি সৌদি আরবে ছিলেন, যিনি একটা আদর্শের মানুষ হয়েও সবার ছিলেন, সেই সবার মানুষটা, যিনি কখনো এই সৌদি আরবে ডিভাইড এন্ড রুল করে নেতৃত্ব অর্জন করেননি, তিনি ভালোবাসা দিয়ে নেতৃত্ব করেছিলেন। তিনি কয়েকজন খলিফার একজন ছিলেন এখানে আমাদের বাঙালির, শফিকুল আলম ফিরোজ, যিনি এখন কলাবাগান ক্লাবের সভাপতি। ইনি লিখেছেন, হতাশ হয়ে না বন্ধু, হতাশা একটা রোগ। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেই সম্পর্কে বোধহয় ফিরোজ ভাই বলেছে। হ্যাঁ ফিরোজ ভাই, আমরা হতাশ হতে চাচ্ছি না, কিন্তু যেটা হলো মুক্তিযোদ্ধাদের যেই সম্মানটুকুন সেটুকুন দিলেই হয়, তাদের প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা নাই। আপনি তো বর্তমান সরকারের সাথে জড়িয়ে আছেন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে আপনি জড়িয়ে আছেন, তো আপনার কাছে প্রত্যাশা থাকবে যে যে ফোরামগুলোতে এই কথাগুলো তোলা যায় অবশ্যই আপনি তুলবেন। তাজুল ইমাম আবার লিখেছেন, যারা মুক্তিযুদ্ধের গৌরব চুরি করেছে তাদের কাছে হার মানব কেন? আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। নতুন প্রজন্ম অকৃতজ্ঞ, তারা যেন একদিন দায়ী হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। তাজুল ইসলাম ইমাম আবার লিখেছে, পেট্রোল পাম্প বিস্ফোরণে আমার প্লাটুনও সম্পৃক্ত ছিল। যারা হেরে গেছে তাদের গাত্রদাহ নেভেনি, এটা বাস্তব সত্যি কথা। যারা হেরে গেছে তারা বিভিন্ন কুটচাল সবসময় চেলে আসছে এবং চালবে, সতর্ক থাকতে হবে আমাদের। তাজুল ইমাম আরেক জায়গায় গিয়ে লিখেছেন, বুলেটের সামনে দেয়া মোসাহেব বা চাটুকারিতা নয়। সত্যি, যারা মুক্তিযোদ্ধা তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, চাটুকারিতায় নয়। আমাদের আরেকজন দর্শক, যেটা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করেছেন, ফয়জুল্লাহ জাগরণ, যিনি কুয়েতে ছিলেন এক সময় এবং কুয়েতের সংস্কৃতি অঙ্গনকে মাতিয়ে তুলেছিলেন। তিনি জাগরণ বলে একটা পত্রিকা বের করতেন, তিনি এখন চিটাগাঙে আছেন। আমি আপনাকে পেয়ে খুব আনন্দিত ফয়জুল্লাহ ভাই, ABM ফয়জুল্লাহ। আপনি লিখেছেন, শাহজাহান চঞ্চল ভাইয়ের সঞ্চালনের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। একসময় আপনার পত্রিকায় জাগরণে আমি লিখতাম এবং আপনারা ধারাবাহিকভাবে জাগরণ সেই সময় কুয়েত থেকে বের করতেন। তো আপনি চিটাগাঙে আছেন, সেখানে হয়তো সাহিত্যকর্ম করছেন, এবং চিটাগাঙে আমাদের দেয়ান মামুন ভাইও আছেন। আপনি তার সাথে যোগাযোগ করলে আমি খুশি হব, কারণ আপনিও সাহিত্যের মানুষ আর দেয়ান মামুন তো আপাদমস্তক সাহিত্য সংস্কৃতির মানুষ।
আপনাদের বন্ধন হোক, আপনাদের সখ্য হোক, এই কামনাই করছি। আমরা আবার ফিরে যাচ্ছি মামুন ভাইয়ের কাছে। আহ, মামুন ভাইয়ের কাছে ফিরে গিয়ে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনি তো এখন বোধহয় কিছু শিল্প চর্চার কাজের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আপনি কিছু একটা করছেন। তো সেই করাটা আপনার মুখ থেকেই শুনি যে আপনি জীবিকা নির্বাহের কোন মাধ্যমটাকে এখন বেছে নিয়েছেন, এবং সময় কাটানোর জন্য, সৃষ্টিশীলতার জন্য আপনি কোন সময়টা বেছে নিচ্ছেন, এটুকু আমরা একটু জানতে চেষ্টা করি। তারপরে একটু শান্তর কাছে যাই। আবার শুনি ভালো লাগছিল শান্তর যে কথাগুলো, এবং দর্শক শ্রোতাদের ভালো লাগছে ওর প্রক্ষেপণ, শুদ্ধ উচ্চারণ এবং কণ্ঠ দিয়ে এই যে কি বলে সুর বানানো, কণ্ঠ দিয়ে আরো কিছু বানানো, এই আরো কিছু বানানোটা আমরা ওর কাছে আবার জানবো। মামুন ভাই, আপনার কাছে কিছু যে প্রশ্নগুলো আমি রাখলাম তার একটু উত্তর বলবো না সদুত্তর বলবো, দুটোই চাই। আসলে চঞ্চল ভাই, বেঁচে থাকার জন্য কিছু করতে হবে এবং নিজের শারীরিক কসরতটা জারি রাখবার জন্য কিছু করতে হবে, যার জন্য আমি লকডাউনে ঢাকা 5 মাস ছিলাম। আমি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমার ছেলে, আমার ওয়াইফ, ছেলের মা ঢাকায় কেন, আমি চিটাগাং কেন? আসলে ঢাকায় আমার কার্যক্রমের ব্যাপারটা সেভাবে গড়ে ওঠে। আমি শুধুমাত্র ঢাকায় যাই মিডিয়ার কিছু কাজ করতে। সাম্প্রতিক আপনারা হয়তো দেখে থাকবেন আমার দুটো বিজ্ঞাপন খুবই 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 আলোচিত এবং খুবই প্রশংসনীয়। আমি নিজের মুখে যদিও বলছি, কিন্তু ভিউয়ার তাই বলছে। একটা হচ্ছে বাজিদ স্টিলের বিজ্ঞাপন, আর সম্প্রতি একটা করলাম, সেটা হচ্ছে দুটি ধর্মের মিলন বন্ধনের বেজের উপর করে, সেটা হচ্ছে আপনার এনার্জি প্যাকের একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটো সাম্প্রতিক, একটা গত পরশু রিলিজ হয়েছে ওবিসি অনলাইনে, আর একটা আপনারা সার্চ করলেই পাবেন, এনার্জি প্যাক সার্চ করলে আমার বিজ্ঞাপনটা পাচ্ছেন, এবং আরেকটা হচ্ছে বাইজিত স্টিল। এ দুটো প্রচুর আলোচিত, সমালোচিত এবং প্রচুর ভাবে সমাদৃত হয়েছে চঞ্চল ভাই। সেটা আমি আপনাদেরই ভালোবাসা বলবো। আর আমি বেঁচে থাকার জন্য ঠিক না, নিজেকে সচল রাখবার জন্য এবং অর্থনৈতিক চাকাটাকে কিছুটা ঠিক রাখবার জন্য অনলাইন ব্যবসা করছি। অনলাইন ব্যবসার মধ্যে আমি চাচ্ছি প্রিয় কিছু জিনিস মানুষের মাধ্যমে বিতরণ করবো না। অনলাইন প্রতারণা প্রচুর চলছে, যার জন্য আমি খুব চেষ্টা করছি একটা ওশান, মানে একটা ওশানের ভিতরে এক এক পাত্র জল নিয়ে আমি ওটাকে বিশুদ্ধ রাখবার চেষ্টা করছি। কতটুকু সাকসেসফুল আমি বলবো না যে আমি সাকসেসফুল, কারণ আমি কোনো প্রোডাক্টে 100-200 টাকা লাভ করছি না, কোনো প্রোডাক্ট 20 টাকা, কোনো প্রোডাক্টে 5 টাকা, কোনো প্রোডাক্টে লাভই করছি না, যার জন্য কিন্তু আমি তত্তর করে সিঁড়ি বেয়ে উঠতে পারছি না। কিন্তু আমার একটা আত্মতৃপ্তি হচ্ছে, আমি মানুষকে 100% পিওর গরুর দুধ দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, ঘি দিচ্ছি, টাঙ্গাইলের নামকরা মিষ্টিগুলি দিচ্ছি, বগুড়ার দইগুলি দিচ্ছি। এটাই আমি চেষ্টা করছি বেঁচে থাকার জন্য। আর সাহিত্য চর্চা বলেন, সংস্কৃতি চর্চার মধ্যে এই আমি বিজ্ঞাপনগুলি করছি। নাটক তো এখন নেই। কিছুদিন আগে আমরা একটা মাইন্ড শো করলাম মার্শাল জন্মদিন উপলক্ষে। আমরা ভবিষ্যৎ আর কিছুদিন পরে মনে আরেকটা মাইন্ড শো করব, সেখানে আমিও থাকবো। মাইম কিন্তু চলছে আমার, মাইম চলছে। আম, সেটা হয়তো সেভাবে প্রচার হচ্ছে না। এখন হয়তো অনেকে বলবে হয়তো আমি প্রচার বিমুখ। হ্যাঁ, আমি কিছুটা প্রচার বিমুখ, কিন্তু ব্যাপার হচ্ছে ওই পিদিমে তেল না থাকলে পিদিম যেমন চলে না, প্রচারে তেল দিতে হয়। আর আমার কাছে প্রচার করবার জন্য তেল নেই, আমি তেল কখনো দিইনি, তেল দিবও না। আমার প্রচারের দরকার নেই। আপনাদের এই যে মুষ্টিমেয় যতগুলি আমার জীবনে, কিশোর কৈশোরে, আমার স্মৃতিতে, আমার স্মৃতির পাতায় আপনারা আছেন, আপনারা থাকবেন, এই বৃদ্ধ বয়সে আপনারা থাকছেন, এটাই আমার জন্য যথেষ্ট, এটার জন্য আমার পাওয়া। আর আমি জাগরণ পত্রিকায় লিখেছি, চঞ্চলবা ওনাকে আমার নাম্বারটা দিয়ে দিবেন, যেন আমার সাথে যোগাযোগ করে, ভালো লাগবে। উনি হয়তো আমাকে ভুলে গেছেন। জাগরণ পত্রিকায় আমার লেখা কয়েকটা ছাপা হয়েছিল। আর দোস্ত ফিরোজকে বলবো, দোস্ত তুমি
আমি দোস্ত বন্ধু আমি খারাপ কথা বলিনি বন্ধু। বন্ধু আমার মনের কথাটা বলছি বন্ধু। বন্ধু তুমি রাগ করবে না। আর তাজুল ইমাম প্রবাসে বসে ও একজন মুক্তিযোদ্ধা। প্রবাসে বসেই বাউল সঙ্গীত নিয়ে কাজ করছে। ও খুব সুন্দর লেখে, খুব সুন্দর ছবিও আঁকে। ও এক ধরনের প্রচার বিমুখ বলা চলে। তাজুল কাকলির খুব বেশি ভক্ত। কাকলি তাজুল ছোট ভাইয়ের মতন দেখে। ভালো লাগলো। ওরা অনুষ্ঠান দেখছে, ওরা জানছে, ভালো লাগছে। চঞ্চল ভাই আপনি আমাদেরকে আবার নতুন করে একটা অক্সিজেন দিলেন চঞ্চল ভাই। নতুন করে অক্সিজেন দিলেন। আমি খুব মামুন ভাই, আমি খুব খুব আনন্দিত যে আপনাদের আমি পেয়েছি। তো এর মধ্যে আরেকজনকে মন্তব্যের মধ্যে পেয়ে গেলাম, আমাদের আরেক বন্ধু, যিনি আপনার মতেই সৌদি আরব মাতিয়ে রেখেছিলেন, মিলি বাশার এবং ফখরুল বাশার। দর্শক শ্রোতা, আমাদের ফখরুল বাশার মাসুম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি সাংবাদিকতা করেছেন, চ্যানেল আইয়ের এখানে প্রতিনিধি ছিলেন। তার ঘরটা যেমন মামুন ভাইয়ের ঘরটা আমাদের সাহিত্য সংস্কৃতির আড্ডার ক্ষেত্র ছিল, আরেকটা আড্ডার ক্ষেত্র, বড় আড্ডার ক্ষেত্র ছিল আমাদের মাসুম ভাইয়ের বাসা, যেখানে যেসব এই দুটো জায়গায় যে আড্ডাগুলো হতো বৈষয়িক কোনো আড্ডা হতো না, আমরা কখনো বৈষয়িক কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতাম না। সেখানে আমাদের আলোচনা যেটা হতো সেটা সাহিত্য সংস্কৃতি নিয়ে, মনের ক্ষুধাটা আমরা মেটাতাম। যখনই মন চাইতে চলে যেতাম। এই দুটো ঘরের দ্বার আমাদের জন্য উন্মুক্ত ছিল। তো আমরা খুব মিস করি। তো ফখরুল বাশার লিখেছে রিয়াদ কানেকশন দেখে ভালো লাগছে। তো আমাদের ভালো লাগছে মাসুম ভাই, আপনি এই অনুষ্ঠান দেখছেন এবং সংযোগ হয়েছেন। তো আমরাও আপনাকে এরপরে ছাড়ছি না, এই অনুষ্ঠানে আপনাকে আসতে হবে, আপনাকে মিলি ভাবিকে এবং নাজিবাকে। নাজিবা তো ধ্রুপদ নৃত্যে এখন একটা ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা নাজিবা আপনাকে এবং নাবিলা তো একটা অ্যাড ফার্মের এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে। আমরা আপনাদের পরিবারটাকে পেতে চাই, মামুন ভাইকে যেমন আজকে অবশ্যই পেলাম, অবশ্যই ভালো আপনার হবে। পরিবারটা। আমি জানি আপনি খুব ব্যস্ত, আমি আপনাকে এই কারণে নক করি, কিন্তু আমি ভেবেছিলাম যে এরপরেই মানে আপনি যদি অনুষ্ঠানটা দেখেন তাহলে আমার নক করতে সুবিধা হবে, যে মাসুম ভাই আমাকে একটু সময় ভিক্ষা দেন। তো আপনাকে যত ওকে। ব্যস্ততা থাকুক, নাটক নিয়ে এবং মডেলিং নিয়ে আপনারা ব্যস্ত আছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আগামী একটা অনুষ্ঠানে আমি আপনাদের সময় চাই, এবং ফিরোজ ভাইকেও আমরা অতিথি হিসাবে আমাদের একটা অনুষ্ঠানে চাই। তো দর্শক শ্রোতা, আমরা আসলে সময় কিভাবে যে পেরিয়ে যাচ্ছে, 1 ঘন্টা 13 মিনিট 50 সেকেন্ডে আমরা রয়েছি এখন অনুষ্ঠানের। আমাদের অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের 13 মিনিট 55 সেকেন্ড আমি বেশি নিয়ে নিয়েছি। তো আমাকে অনুষ্ঠানের শেষ দিকে যেতে হবে। তো আমরা এর আগে মুক্তাদির বা আমাদের শান্তর কাছে কিছু উত্তপ্ত কথা শুনি, ভালো লাগা উত্তপ্ত কথা, সেটা আমি নেগেটিভ সেন্সে বলছি না, বা ঋণাত্মক ওয়েতে না, ধনাত্মক ওয়েতে আরো কিছু শব্দ শুনি। এরপরে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব, কাকলি ভাবির একটা গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। তো আমরা আবার শান্তর কাছে ফিরে যাচ্ছি। শান্ত, তুমি আবার ওই যে জিনিসগুলো আমাদের মুগ্ধ করে দিলে ওটা একটু শুনিয়ে দাও এবং বুঝিয়ে দাও। তো দেখো, তো অনুষ্ঠান আমাদের মাসুম ভাই দেখছে, ফিরোজ ভাই দেখছে। আসলে আমি খুব খুব আজকে আপ্লুত খুবই। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা স্টুডিওকে। তারা আমাদের সময় দিচ্ছে, 1 ঘন্টার বেশিও 15 মিনিট সময় তারা দিয়েছে আমাদের। তারা আরেকটা অনুষ্ঠানে যাবে। তো আমি শান্তকে ডাকছি এবার কিছু বলার জন্য। জি। বিট বক্সিং এর থেকে আমি আসলে যাবো কথা বলতে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, সব সব ছেলে মেয়েরা, আহ সব সব বাবা মার সন্তান যারা আছেন, আম, আমরা অনেক সময় কিছু একটা করতে গেলে, নতুন কিছু শিখি অফিসে বা কিছু একটা কাজ করতে গেলে, অথবা আমরা আমাদের যে এক্সপেরিয়েন্স হয়েছে সেটা আমরা কাউকে শেখানোর চেষ্টা করি যে দেখো এটা আমরা করেছি, তুমি এটা এভাবে করো। তখন কাইন্ড অফ লাইক রোলটা চেঞ্জ হয়ে যায়, কারণ ছোটবেলায় আমরা কি দৌড়াদৌড়ি করতাম, বাবা মা বলতো এই জিনিসটা এরকম। তো জিনিসটা উল্টা হয়ে গেছে। এখনো বাবা মাদেরকে, যেমন আমি মোবাইল ধরে, আপনি একটু আগে বললেন যে এক্ষেত্রে এই জিনিসটা করে, আমরা এখনো শিখছি। তো বিট বক্সিং এগুলি করতে করতে আমি কয়েকটা জিনিস আসলে, আমরা ছোটবেলায় যেগুলি শুনতাম যে বড় হলে বুঝবে, ওই রিয়েলাইজেশন গুলা এক একটা সময় এক এক ফেজে এসে ভালোভাবে নক দেয়। আর আমার এখন যা করছি, ধরেন আপনি বিট বক্সিং বলেন, আমার রিদম সেন্স বলেন, কানটাকে ভালোভাবে ট্রেন করা, কিছু জানার জন্য, কিছু বুঝার জন্য, এই জিনিসগুলা আসলে আসছে হচ্ছে আমার মা থেকে এবং আমার বাবার থেকে। এখনো বাবা যে আঁকে, ওই আঁকার ইয়াটা আমার কাছে আসেনি, কারণ আমি ওইভাবে শিখিনি, যেটা আমার একটা ভুল। আর মা যখন গান করতো বাসায়, আসলে কিন্তু ওই গানটাই চারিদিকে যেত আর কি।
বা গলা শুনে যেত। তো মা যখন শিখাইতো, মা অসুস্থ হইলো, এমন হতো যে আমি যেগুলো শিখলাম ওটাই আমি বসে বাচ্চাদের সাথে আমরা ইয়া করতাম আরকি। মানে আমি শিখতাম আরকি, নট শিখাইতাম। আমার obviously ওই 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 সাহস তো থাকার কথা না। আমার পয়েন্ট বিইং ইজ হচ্ছে আমরা অনেক সময় কিন্তু অনেক দেরি হয়ে যায়। বুঝি না বাবা-মাদের অবদান আমাদের জীবনে। তো আম এই মুহূর্তে যদি কেউ দেখেও থাকে বা এটা যদি মানে ২ সেকেন্ডের জন্য চোখের সামনেও ভাসে, আমি রিকোয়েস্ট করব যে ওই সময়টা যেন বাবা-মাদের দেওয়া হয়। যে এটলিস্ট যা জানো না জেনে নাও এবং যা শিখেছি ওটাকে আরো একটু বুঝা। কারণ আমি বিট বক্সিং করার জিনিসটা হয়তো বাবা আমাকে বিট বক্সিং তো শিখায়নি। উল্টা বলতো মাইকেল জ্যাকসন কেন শুনতেছো সারাক্ষণ। এটা না যে আমাকে মিউজিক নিয়ে থামিয়েছে। বাবা কোনদিনও থামায়নি, আমার মা কোনদিনও থামায়নি। এটা সবচেয়ে বড় একটা জিনিস। অনেকে এখনো বলে যে, "ভাই আমি যে বিট বক্সিং শিখবো আমার বাবা তো এই উদ্ভট আওয়াজটা উদ্ভট আওয়াজটা করব। গলা দিয়ে আওয়াজ বলে কি এটা ভালো না। এটা শরীরের জন্য ভালো না। ডাক্তার এটাকে বলবে যে গলা থেকে রক্ত বের হবে।" এটা বাই দ্যা ওয়ে এটা একটা কথা যেটা আমি বলব। সো এই জিনিসগুলা সময় আমি বুঝি যে অফকোর্স এই ব্লকেটটা আমার ছিল না। বকাঝকা তো খেতে হয়েছে কিন্তু এই ব্লকেটটা ছিল না। না, সংগীত করতে পারবে না। কারণ ২ জনেই কিন্তু কোন না কোনভাবে কিছু না কিছু করত। আমি হয়তো আমার একটু পথটা অন্যদিকে চলে গেছে। বাট ইটস মিউজিক। আ তো ওইটাই বলতে চাচ্ছি। সো মাই অফ কোর্স I don't think I can stop thanking my parents. বাট সবাই যেন বুঝে যায় কতটুকু ইয়া থাকে। এনিওয়েজ বিট বক্সিং এর কথা যেটা বলছি। আম আমি যারা বাবা-মারা দেখছেন এবং তাদের কাছে আমি বিট বক্সিং না করে বিট বক্সিং এর কিছু জিনিস বুঝাই তাহলে উনাদের ছেলে-মেয়ে বা উনাদের আ ভাই-বোনের ছেলে-মেয়ে বা কাউকে যদি করতে দেখে, নিশ্চয়ই বিট বক্সিং যারা করছে একটু বয়স্ক একজন যদি এসে তাকায় থাকে তখন ইয়াং ছেলেটা বলবে যে উনি তো কিছু বুঝে না। কিন্তু যেন আপনারা বুঝে থাকেন আর ওই সময়টা ওরাও যেন কমিউনিকেট করতে পারে আপনাদের সাথে কানেক্ট করতে পারে। এই ব্রিজটা আমি একটু করে দিতে চাচ্ছি কিছুক্ষণের জন্য। সেটা হচ্ছে যে একটা ভুল ধারণা আছে বিট বক্সিং এর জন্য গলায় কোনো ক্ষতি হয় না। বিট বক্সিং হেভি মেটাল এ যেমন গলা হাই তে গাওয়া হয় বা অনেক আরো হেভি আছে যেখানে কর্কশ গলায় এরকম করেও গান গেয়ে থাকে। এটা একটা খুব বাজে জিনিস হয়তো সবাই শুনে না। কিন্তু এখান থেকে গলায় ব্লিডিং হয়। আপনার ডেইলি চর্চা যদি করে থাকে যেটা আমার মা ছোটবেলায় আমাকে শিখাইতো সা রে গা মা। মেবি আমি প্র্যাকটিস করিনি বাট এটা আমার গলা খুলেছে। মেবি আমি একদম টিউনে থাকি না বাট আমার গলা খুলেছে। সো এটা বড় একটা ইম্পোর্টেন্ট জিনিস। এটা ডাক্তাররা হয়তো বলতে পারে যে গলা এফেক্ট করতেছে। বিকজ ডাক্তাররাও জানে না বিট বক্সিং কি। নট অল ডক্টরস, কিছু সংখ্যক। এটার জন্য YouTube আছে। আপনারা খুব লাকি। সবাই খুব লাকি যে YouTube এ একটু সার্চ দিলে পেয়ে যাবে। অ্যান্ড ইনফেক্ট এমন বিট বক্সার আছে আমরা যেটা করি ওরা ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করে। মেডিকেল সাইড অফ বিট বক্সিং নিয়ে রিসার্চ করে। এটার জন্য আমরা একটা পাগলা কমিউনিটি আছি যে আমরা অতটুক নিজেরা ডেডিকেট করে থাকি। গলার ভিতরে একটা এরকম করে ক্যামেরা ঢুকাই দেখায় যে বিট বক্সিং করার সময় কি হয়। ১, ২ বিট বক্সিং স্পিচ থেরাপিতে অনেক হেল্প করে। যারা তোতলায় তাদের জন্য বিট বক্সিং একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। আমরা যেমন বিটবক্স বাংলাদেশ এনজিও এর সাথে কাজ করি। আমরা ইয়াতেও চলে যাই। আপনার ওই যে টোকাইদের সাথে বা যারা হচ্ছে আ দিনমজুরের বাচ্চারা ওদেরকেও শেখানোর চেষ্টা করি। বিকজ ওদের আর কোন ওয়ে আউট নাই। কোন না কোনভাবে ড্রাগস এর দিকে চলে যেতে পারে বা এমন কিছুর দিকে চলে যেতে পারে। হোয়াই নট ডু সামথিং যেটাতে হয়তো নিজেও এনজয় করবে, একটা কোথাও যাবে। ওদেরকে আমরা এটা শেখানোর চেষ্টা করি। আমাদের তোতলায় যারা তাদেরকেও পেয়েছি। যারা কনফিডেন্স নাই তাদেরকে পেয়েছি। সো এটা এক ধরনের পজিটিভ এনার্জিও দেয়। তো বিট বক্সিং যেটা বললাম বাবা-মার থেকে যে এগুলো শিখে আমরা অনেক কিছু জানলাম। তেমন ওই বিট বক্সিং এর মধ্যে কিন্তু অনেক পজিটিভ জিনিস জানা যায় যেটা আপনার এটা অনেক বেশি খুলে ফেলে। সো নেক্সট টাইম কাউকে বিট বক্সিং করতে বা মুখ দিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজ করতে যদি দেখেন, বিলিভ মি আপনি আরো মজা পাবেন, আরো বুঝবেন। আর এটা কানাডা বলেন, লন্ডন বলেন, টোকিও বলেন, সিঙ্গাপুর বলেন রাস্তায় বাস্কিং হয়। যেটা সৌদি আরবে তো হয় না, বাংলাদেশেও বাউ ছাড়া কেউ বা এরকম যারা একটা ভায়োলিন নিয়ে ছাড়া উনারা ছাড়া কেউ করতে পারে না। বিদেশে বাস্কিং করে রাস্তার মধ্যে বিট বক্সিং ও করে থাকে। এটা আপনারা যদি কেউ সামনে থেকে দেখে থাকেন, I would request আপনারা এনজয় করেন, উনাদের সাথে কথা বলেন। এটা একটা ম্যাজিক্যাল জিনিস। অনেক সুন্দর। এটাই বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ শান্ত। এত সুন্দর কথা শুনলাম। বিশেষ করে বাবা মায়ের ব্যাপারে তুমি যেটা বললা, সব সন্তানরা যাতে এই বোধটা ধারণ করে এবং এই বোধটা ধারণ করলে সম্ভবত আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ এবং আমাদের সাথে তাদের ধারণার যে বিনিময় সেগুলো হবে। আমরা সব সন্তানকেই বলবো, আমি নিজেও এখন আমার মায়ের সন্তান, বাবার সন্তান। তো
আমি নিজেও তোমার যে কথাগুলো সেগুলো ধারণ করার চেষ্টা করব এই বুড়ো বয়সও, কারণ শিখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে। যেমন মানবিক ব্যাপার শিখলাম, তোমার বিট বক্স সম্পর্কে শিখলাম, সামাজিক কিছু ব্যাপার সম্পর্কে শিখলাম। শিখার কমতি নেই, আমরা শিখলাম এবং শিখতে থাকবো। দর্শক শ্রোতা, আমাদের ফখরুল বাশার মাসুম যার কথা একটু আগে বলে গেলাম, আমি আনন্দিত। তিনি লিখেছেন আসবো নিশ্চয়, অর্থাৎ ফখরুল বাশার পরিবার এই অনুষ্ঠানে আসবে। আমি একটু পরিচয় দিয়ে রাখি, ফখরুল বাশার মাসুম এখন ঢাকাতে বিভিন্ন চ্যানেলগুলোতে একচাটিয়া ভাবে অভিনয় করে যাচ্ছে। তিনি রিয়াদে অভিনয় করেছেন। মিলি বাশার, তিনি অভিনয় করছেন, মডেলিং করছেন। আমাদের নাবিলা, সে একটা পত্রিকায় কাজ করছে, পাশাপাশি সে শুক্লা সরকারের কাছে ধ্রুপদ নৃত্য শিখেছে। নাবিলা তার বড় মেয়ে, সে আমাদের সম্ভবত আবহাওয়ার যে ফার্ম রয়েছে অ্যাড ফার্ম, সেখানে একটা ভালো পজিশনে কাজ করছে। তো আমরা এই পরিবারটাকে আগামী কোনো এক অনুষ্ঠানে নিয়ে আসার সময় নির্ধারণ করি। আমি এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমাদের দেখছিলেন আমাদের প্রভাতী অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনি, সোম এবং মঙ্গলবার, বাংলাদেশ সময় সকাল 10টা, ভারতের সময় সকাল 9:30, সংযুক্ত আরব আমিরাত সকাল 8টা, কুয়ালালামপুর সিঙ্গাপুর দুপুর 2টা, রোম, প্যারিস এবং বোতসোয়ানা সকাল 6টা, লন্ডন সকাল 5টা। অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অপ্রয়োজনে আমাদের ঘরের বাইরে না যাওয়াই উত্তম। আমরা এই সংকটকাল যাতে কাটিয়ে উঠতে পারি সেই প্রার্থনা সম্মিলিতভাবে করব। আমাদের পৃথিবী আবার সুস্থ হোক, আপনারা সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, এবং আমরা যেতে যেতে কাকলি ভাবির গানটি শেষ করব। শেষ গানটি গাইবে আজকের জলসায় কাকলি দেওয়া। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ধন্যবাদ।